গুড আফটারনুন সবাইকে। সবাই ভালো আছিস? মন শরীর সবার ঠিকঠাক? কিউট কিউট বাচ্চারা। তো শোন, আমরা নতুন সেমিস্টারে উঠলাম, তাই তো? তোদের সঙ্গে সঙ্গে আমিও উঠলাম। তো নতুন সেমিস্টারে উঠবি তো সবাই, এতটুকু তো শিওর আশা করি। হ্যাঁ, তো হ্যাঁ উঠবি সবাই। তো নতুন সেমিস্টারে নতুন ভাবে নতুন পড়াশোনা শুরু করতে যাচ্ছি। ওকে, তো খুব খুব ইন্টারেস্টিং কিছু আমরা এখানে পড়াশোনা করব। আর মাথায় রাখিস, যে সেমিস্টারে যখনই শুরু করতেছিস, যে কোনো দিন যে কোনো কিছু শুরুয়াতেই নতুন হয়। ওকে, তো আজকের এই দিনটা থেকে তোরা ভালো করে পড়াশোনা কর। ফার্দার যতদিন পড়াশোনা করতে থাকবি এমন করে ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করবি। ওকে, একটাই কর্তব্য, সেটা হচ্ছে একটু স্মাইল নিয়ে পড়াশোনা করবি। ওকে, খাতা পেন নিবি, ভালো করে বসে পড়। আর আজকের আমরা লেকচার স্টার্ট করব। তো ফার্স্টে তোদের বলি এখানে আমরা কি আলোচনা করতে যাচ্ছি। ওকে, বা এই যে আজকের লেকচারগুলা কখন কখন কাজে লাগবে। দেখ, এই যে লেকচারটা, এইখানে আমরা আলোচনা করব, সার্কিট অ্যানালাইসিস করব, বা নেটওয়ার্ক অ্যানালাইসিস করব, বা নেটওয়ার্ক থিওরেম সম্বন্ধে পড়বো। অর্থাৎ এই যে আমাদের ব্রাঞ্চটা কয়েকটা লেকচার হবে না, এই লেকচারগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট লেকচার হতে যাচ্ছে। যেইখানে তোরা বলতে পারিস তোদের যে ফিজিক্স পড়াশোনা করতেছিস, ফিজিক্সের বিভিন্ন ব্রাঞ্চের এইখানে ডিকশনারি হবে। মানে কি, আমরা যদি ইলেকট্রনিক্স পড়াশোনা করতে যাই, ইলেকট্রনিক্স পড়াশোনার জন্য আমাদের কিছু ওয়াট মিনিং শিখতে লাগবে। অর্থাৎ ইলেকট্রনিক্সের যখন কোশ্চেন সলভ করবি না, তোরা দেখবি যে বারবার কিছু জিনিস রিপিট হবে, যেমন আইডিয়াল ভোল্টেজ সোর্স, আইডিয়াল কারেন্ট সোর্স, শর্ট সার্কিট, ওপেন সার্কিট, ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, তারপরে ক্যাপাসিটেন্স, রেজিস্ট্যান্স, এমন প্রচুর কিছু তোদের রিপিট হতে থাকবে। তো প্রত্যেকটা জিনিসের মিনিং এইখানে আমরা শিখবো। তাছাড়াও তোরা যদি ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পড়তে যাস, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের ক্ষেত্রেও তোদের বেশিরভাগ ইউনিভার্সিটি স্টুডেন্টের ক্ষেত্রে দেখবি যে নেটওয়ার্ক থিওরেম আছে, যেখানে তোদের নর্টনস থিওরেম, কিরশফস থিওরেম, ওকে, পাওয়ার ট্রান্সফার থিওরেম, এমন থিওরেম পড়াশোনা করতে লাগবে। ওকে, তো অনেক ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকবে যারা যারা স্কিল এনহান্সমেন্ট কোর্স এসইসি, যাদের ক্ষেত্রে এই যে নেটওয়ার্ক বিভিন্ন ধরনের কিছু, এগুলা তোরা কিন্তু পাবি। অর্থাৎ রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স সম্বন্ধে পড়বি। তো সবার জন্য এই লেকচারগুলা ইম্পর্টেন্ট লেকচার। তো এই যে লেকচার সিরিজটা চলবে কিছুদিন, ওকে, এই লেকচার সিরিজটা কিন্তু তোদের সবার ক্ষেত্রে একটা বেস তৈরি হইতেছে ফিজিক্সের। ওকে, তো চল আজকে আমরা নেটওয়ার্ক অ্যানালাইসিসের লেকচার নাম্বার 1 এ সবাইকে ওয়েলকাম। ওকে, তো এটি নিয়ে লেকচার নাম্বার 1। ওকে, তো আমরা কি আলোচনা করব? সার্কিট অ্যানালাইসিস করব বা নেটওয়ার্ক অ্যানালাইসিস করব। ওকে, নেটওয়ার্ক অ্যানালাইসিস করব। ওকে, নেটওয়ার্ক অ্যানালাইসিস করব। তো এটার লেকচার নাম্বার 1 হবে। ওকে, খুবই ইম্পর্টেন্ট লেকচার। এই লেকচারগুলা সবাই, সবার কাছে রিকোয়েস্ট, ভালো করে শুনবি, ঠিক আছে? কারণটা, এখন যে তোদের ওয়াট মিনিং গুলো আমি শেখাবো, সেই ওয়াট মিনিং গুলা ফার্দার যে কোনো কিছু যখন স্টাডি করবি, কোশ্চেনের ভিতরে যখনই কোনো কিছু দেখতে পাবি, তখনই সঙ্গে 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 বুঝে নিবি যে কি আছে হচ্ছে আমার এটার এটা মানে। মানে তোরা দেখবি অনেকে একটা জিনিস বলবি যে শর্ট সার্কিট, শর্ট সার্কিট বলার সঙ্গে সঙ্গে ওটা শুধু একটা ইংলিশ ওয়ার্ড না, তোদের ফিজিক্সের স্টুডেন্টের কাছে শর্ট সার্কিটের একটা সাইন্টিফিক মিনিং আছে, সেই মিনিং গুলো শেখাবো। ওপেন সার্কিট, ওপেন সার্কিট শোনার সঙ্গে সঙ্গে ইংলিশের একটা স্টুডেন্টকে দিবি, ও নর্মালি একটা ওপেন সার্কিট ইংলিশের ওয়ার্ড করবে, কিন্তু আমাদের কাছে ফিজিক্সের স্টুডেন্টের কাছে ওটার একটা ফিজিক্যাল মিনিং, একটা সাইন্টিফিক মিনিং থাকবে। সেই মিনিং গুলো এখানে তোদের শেখাবো। তো প্রত্যেকটা ওয়ার্ডের আমরা কি শিখবো? সাইন্টিফিক মিনিং শিখবো, ঠিক আছে? ওকে, তো দেখ, এটা নেটওয়ার্ক অ্যানালিসিস বা সার্কিট অ্যানালিসিস যা কিছু আমরা বলি, এখানে কি কি পড়তে যাব তোদের একটু বলে নেই। এখানে আমরা বিভিন্ন ধরনের সার্কিটকে অ্যানালাইসিস করার চেষ্টা করব। ওকে, জটিল জটিল সার্কিটকেও অ্যানালাইসিস করার এখানে কি করব আমরা? চেষ্টা করব। ওকে, চল, তো আমরা সার্কিট অ্যানালাইসিস, প্রথম কথা হচ্ছে শোন, এই যে নেটওয়ার্ক অ্যানালাইসিস বা সার্কিট অ্যানালাইসিস করি কেন? হ্যাঁ, এই নেটওয়ার্ক বা সার্কিট অ্যানালাইসিস করার হচ্ছে মেন কারণ, আমরা যখন কোনো কিছু একটা সার্কিট তৈরি করি, সার্কিটের ভিতরে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট থাকে। ওকে, সেই কম্পোনেন্ট গুলাকে কি করব আমরা হচ্ছে ভালো করে এইখানে ভাঙবো, এবং ওটার যেগুলো যেগুলো জিনিস, আউটপুট, ইনপুট বা আদার যে প্যারামিটার গুলো আছে, সেই প্যারামিটার গুলো এখানে ক্যালকুলেট করার চেষ্টা করব, ঠিক আছে? এই জন্য সার্কিট অ্যানালাইসিস খুব খুব ইম্পর্টেন্ট। ওকে,
তো সার্কিট অ্যানালাইসিসের ক্ষেত্রে কি কি জিনিসগুলো মোটামুটি শিখবো, শর্ট শর্ট কিছু জিনিস শেখাই। যেমন একটা জিনিস বারবার রিপিট হতেই থাকবে, সেটা হচ্ছে শর্ট সার্কিট। তো একটা জিনিস কি হচ্ছে শর্ট সার্কিট। ওকে, এমন কিছু ওয়ার্ড মিনিং শেখাবো। দেখ শর্ট সার্কিট মানে কি, মানে হচ্ছে ভালো করে শুন, যে ইন জেনারেল তোর কাছে যে কোনো একটা ওয়্যার আছে, ওয়্যারের ভিতর দিয়ে যখনই কারেন্ট যাবে, কারেন্ট যাওয়ার পরে ওই কারেন্টের কিছু একটা কি পাবে হচ্ছে ও বাধা পাবে। ওকে, রেস্ট্রিক্টেড হবে ওই কারেন্টটা। এই যে বাধাটা পাচ্ছে তাকে আমরা কি বলি, রেজিস্ট্যান্স বলি। এবার যদি কোনো সার্কিটের ক্ষেত্রে এই কোনো এক্সটার্নাল রেজিস্ট্যান্স না থাকে, ওটাকে তখন কি বলি আমরা হচ্ছে শর্ট সার্কিট বলি। মানে কি তোদের আমি বোঝাচ্ছি, যে ধরে নে কি আছে, তুই একটা বাল্ব জ্বালাবি, বাল্ব জ্বালানোর জন্য কি করবি, এখানে একটা বাল্ব লাগাই দিবি না, তো এটার সঙ্গে কি দিবি, একটা হচ্ছে ব্যাটারি যুক্ত করে দিবি। তাহলে এই ভোল্টেজটা যাবে, এটার ভিতর দিয়ে কারেন্ট যাবে এবং এখানে একটা ভোল্টেজ ড্রপ পড়বে। এই যে বাল্বটা আসছে না, বাল্বটাকেই বলি আমরা হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স। ওটাকে কেমন করে লিখিস তোরা যদি দেখিস, এই রেজিস্ট্যান্সটাকে কেমন করে লিখিস তোরা, রেজিস্ট্যান্সটাকে বাল্বের জায়গায় এমন করে লিখিস, এই রেজিস্ট্যান্সের নাম কত দিলি, আর দিলি। তাহলে এইখানে যে ভোল্টেজ ড্রপটা পড়বে এটা কত পড়বে, এদিকে যদি আই কারেন্ট যায় তোরা জানিস ভি ইকুয়াল টু কত পড়বে হচ্ছে আই আর ভোল্টেজ ড্রপ পড়বে। ওকে, তো এই যে যখনই কোনো সার্কিট দিয়া কি করবে হচ্ছে একটা আছে কারেন্ট ফ্লো করবে এবং তখন ওই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ পড়ে। কিন্তু তুই যদি বাল্বে ইউজ না করিস, না বাল্ব ইউজ না করলি, তার মানে কি হচ্ছে কারেন্ট যতটা কারেন্ট আসছে অতটা কারেন্টে কি করে এইদিকে যাবে, অর্থাৎ এই যে সার্কিটে ম্যাক্সিমাম কারেন্ট কি করবে, ফ্লো করবে। এই যে সার্কিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করে বা যে কন্ডিশনে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করতেছে, ওটাকে কি বলবো আমরা, শর্ট সার্কিট বলবো। তাহলে শর্ট সার্কিট জিনিসটা কেমন হবে, শর্ট সার্কিট জিনিসটা এই রেজিস্ট্যান্সটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সে কি হচ্ছে থাকবেই না, এটাকে কি করে দিলি, শর্ট করে দিলি। তাহলে আমরা কি করব, এটাকে বলবো শর্ট সার্কিট বলবো, শর্ট সার্কিট। ওকে, তো যখনই আমরা ইলেকট্রনিক্স বা বিভিন্ন সার্কিট অ্যানালাইসিস করব, তখন এই এমন করে যদি দেই ওইটা বুঝবে ওইখানে রেজিস্ট্যান্স নাই, ওখানে কি করে দিছি আমরা, শর্ট সার্কিট করে দিছি। মানে ওইখানে শর্ট সার্কিট করলে কি আসবে, ওইখানে হচ্ছে কারেন্ট ট্রান্সফার কি হবে হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, এটার আমি একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি তোদের, ভালো করে শোন। তো এটার যদি এক্সাম্পল দেই কেমন দেখবি শোন, এই যে সাপোজ তোর কাছে এমন একটা ব্রাঞ্চ আছে। ওকে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে 5 ধরি না ওহম, আর একটা রেজিস্ট্যান্স ধরি না কত দেওয়া আছে হচ্ছে 100 ওহম। এটা দিয়ে কিছু পরিমাণ কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, তাহলে আই কারেন্ট গেল, আই কারেন্টের মধ্যে এইদিকে হচ্ছে I1 কারেন্ট ফ্লো হলো, এইদিকে হচ্ছে I2 কারেন্ট ফ্লো হলো। এবার তোরা নিজেরা বল আমাকে যে I1 আর I2 এর মধ্যে কোনটার মান বেশি হবে, কোনটার মান কম হবে। এইটার ক্ষেত্রে রেজিস্ট্যান্স কম আছে, তাহলে এইখানে কি হচ্ছে, বাধা কম পাবে মানে কারেন্ট কি হবে, বেশি হবে। এটার ক্ষেত্রে রেজিস্ট্যান্স বেশি আছে, তার মানে বাধা বেশি পাবে, কারেন্ট কি হবে, কম হবে। তাহলে অবভিয়াসলি আমরা কি বলতে পারি, I1 গ্রেটার দেন কত হবে হচ্ছে I2, এটা হবে, তাই তো। এবার শোন ভালো করে, এইটার যদি এখন এমন করিস, এটার রেজিস্ট্যান্স ডিক্রিজ করতে থাকিস, এটার রেজিস্ট্যান্স ডিক্রিজ করতে থাকিস, আর এটার রেজিস্ট্যান্স যদি ইনক্রিজ করতে থাকিস, তাহলে কি হবে, এটার থ্রুতে আরো বেশি পরিমাণ কি যাবে, কারেন্ট যাবে, আর এটার থ্রুতে অত কম পরিমাণ কি যাবে, কারেন্ট যাবে। এমন করতে করতে তুই যদি এমন কাজ করতে পারিস যে এইটার যে রেজিস্ট্যান্সটা আছে, এইটার রেজিস্ট্যান্সকে জিরো করে দিলি, না এটার রেজিস্ট্যান্সকে জিরো করে দিলি, তাহলে সব কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো হবে, উপরটা দিয়ে দা। তার মানে I1 ইকুয়াল টু কত হয়ে যাবে, আই হয়ে যাবে। তখন এই যে কন্ডিশনটা, তাহলে পুরো কারেন্টটা কি হবে, তখন হচ্ছে এই দিকে যাবে, আর এটা ইকুয়াল টু কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এই যে ঘটনাটা, এটাকে কি বললাম আমরা, শর্ট সার্কিট। তাহলে শর্ট সার্কিট করলে কি হবে হচ্ছে, কারেন্ট ওই দিক দিয়ে ম্যাক্সিমাম ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, ওই দিক দিয়ে সব কারেন্ট চলে যাবে। ক্লিয়ার হয়েছে এটুকু জিনিস? ওকে, এবার বলতো, তাহলে যদি এইখানে কোনো রেজিস্ট্যান্সই না থাকে, তাহলে এইখানে কোনো ভোল্টেজ ড্রপ পড়বে, পড়বেই না, ভোল্টেজ ড্রপ পড়ার চান্সই নেই। ওকে, তাহলে শর্ট সার্কিটের ক্ষেত্রে কি হয়, কারেন্ট ম্যাক্সিমাম হয়, ভোল্টেজ ড্রপ মিনিমাম হয়। আইডিয়ালি কত হবে, কারেন্ট পুরা কারেন্ট চলে যাবে, আর ভোল্টেজ ড্রপ কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ঠিক আছে, আর রেজিস্ট্যান্স কত হবে, জিরো হবে। তাহলে
একবারে আমি সবগুলো ঘটনা লিখে দিই সব সামারি করে, তাহলে কি হবে। সো একবার লিখতেছি, হ্যাঁ, ওকে। তাহলে শর্ট সার্কিট, ওকে, মিন্স, শর্টকাট লিখে দিতেছি, শর্ট সার্কিট মিন্স কি হবে, ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু 0। ঠিক আছে, কারণটা অবভিয়াসলি রেজিস্ট্যান্সই নেই, রেজিস্ট্যান্স না থাকলে ভোল্টেজ ড্রপ কোথায় 0 হবে, এন্ড কারেন্ট নট ইকুয়াল টু 0। ওকে, আর এই কারেন্টটা কি হবে, ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো। ওকে, ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো, এখানে কারেন্ট ফ্লো কি হবে, ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, ইন দা সার্কিট। তাহলে এটার মানে হচ্ছে শর্ট সার্কিট। ওকে, তোরা একটা কথা সবসময় মাথায় রাখবি, সার্কিট অ্যানালাইসিস যখনই করতে যাবি, যখনই ইলেকট্রিক্যাল সার্কিট দেখবি, যে কারেন্ট অলওয়েজ চুজ শর্ট পাথ। শর্ট পাথ মানে কি হচ্ছে, যার রেজিস্ট্যান্স কম। শর্ট মানে এমন না যে রাস্তা কম, লেন্থ কম। কারেন্টের ক্ষেত্রে লেন্থ, শর্টার পাথ মানে হচ্ছে যার কি হচ্ছে রেজিস্ট্যান্স কম। ওকে, তো এটা জিনিস মাথায় রাখিস। কারেন্ট চুজ অলওয়েজ শর্ট পাথ। শর্ট পাথ মানে হচ্ছে যার রেজিস্ট্যান্স কম আছে, এটা জিনিস মাথায় রাখিস। আর এই যে শর্ট পাথ, এটার থেকেই নামকরণ কি হলো, হচ্ছে শর্ট সার্কিট। ওকে, এবার শর্ট সার্কিট যদি পড়ে থাকে, তাহলে আরো একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ওপেন সার্কিট। ওকে, এইদিকে শোন একটু, হ্যাঁ। ওপেন সার্কিটের কাছে তাহলে তোদের কি মনে হবে, ওপেন সার্কিট কি হবে বল। এটা যদি শর্ট সার্কিট হয়, মানে রেজিস্ট্যান্স কত করছি, 0 করছি, তার জন্যই তো তার কি হচ্ছে একসঙ্গে যুক্ত হয়ে গেছে। ওপেন সার্কিট মানে রেজিস্ট্যান্স এত বেশি হবে, এত বেশি হবে, ঠিক আছে, যাতে ওটার ভিতর দিয়ে কারেন্টে কি না হয়, ফ্লো না হয়। ঠিক আছে, এটার ক্ষেত্রে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হবে শর্ট সার্কিটের ক্ষেত্রে। ওপেন সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্স এত বেশি, রেজিস্ট্যান্স বেশি মানে কি, বাধা অনেক বেশি, আর বাধা বেশি মানে কি হবে, ওটার ভিতর দিয়ে কারেন্টেই ফ্লো হবে না। ওকে, তো এটা জিনিস মাথায় রাখিস। তাহলে শর্ট সার্কিট মানে কি, কেমন করে যে কোনো সার্কিটের ক্ষেত্রে শর্ট সার্কিট কেমন করে ড্র করব, মাথায় রাখিস। শর্ট সার্কিট ড্র করার জন্য এটা ধরে রেজিস্ট্যান্স থাকবে, রেজিস্ট্যান্সের মান কি করে দেবো, ইনফাইনাইট করে দেবো। ইনফাইনাইট মানে এটাকে কি করে দেবো, ওপেন করে দিবি। যেহেতু ওপেন করে দিলি, তার জন্য নাম কি হলো, ওপেন সার্কিট হলো। ঠিক আছে, তাহলে ওপেন সার্কিটের ক্ষেত্রে কোনোদিন কারেন্ট ফ্লো হবে না, তাহলে কারেন্ট কত হবে, I = 0। একটা জিনিস শোন, এখানে সবাই শুনে রাখ, খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি, 11-12 এর বাচ্চাগুলোকে বারবার বলি, তোদেরও বলতেছি। ওকে, তোরা ছোট ছোটই বাচ্চা আছিস। সেটা হচ্ছে কারেন্ট সব সময় ক্লোজড পাথ দিয়ে যাবে। যদি কোথাও তার কাটা থাকে, তোদের যেমন বাড়িতে লাইট জ্বলতেছে, তোরা যদি তার কোথাও কেটে দিস, লাইট জ্বলবে? অ্যান্সার হচ্ছে না, কারণটা ওইটা সার্কিট কি হয়ে গেছে, ওপেন সার্কিট হয়ে গেছে, কেটে গেছে। ক্লোজ সার্কিট ছাড়া, ঠিক আছে, কোনোদিনও কি করবে না, কারেন্ট ফ্লো করবে না। তাহলে এটা রেজিস্ট্যান্স এত বেশি হয়েছে যে এটা বাধা দিচ্ছে, প্রচুর বাধা দিচ্ছে। কতটা বাধা দিচ্ছে, এটা ওপেন হয়ে গেছে। তাহলে ওপেন হয়ে গেছে মানে কি হচ্ছে, ওটার ভিতর দিয়ে কারেন্টই যাবে না। ক্লিয়ার? তো ওপেন সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ফ্লো হয় না। ওকে, এইটুকু বুঝছিস? রমা, বুঝতে পেরেছিস? কেমন আছিস রমা? তাহলে মাথায় রাখিস, এটা হচ্ছে ওপেন সার্কিট। ওপেন সার্কিট মিন রেজিস্ট্যান্স কত হবে, ইনফিনিট হয়ে যাবে, হাই রেজিস্ট্যান্স। ঠিক আছে, শর্ট সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্স কত হয়ে গেছিল, রেজিস্ট্যান্স 0 হয়ে গেছিল। ওকে, তাহলে ইন ওপেন সার্কিট, ওকে, কারেন্ট মিনিমাম, ওকে, নো কারেন্ট ফ্লো ইন সার্কিট। কারণটা অবভিয়াস, কারণ সার্কিটটা ওপেন সার্কিট, তাহলে ক্লোজ নাই, ক্লোজ না হলে কারেন্ট ফ্লো হবেই না।
resistance should be infinite. Okay, and voltage drop is maximum. Okay, মাথা রাখিস, কারণটা এইখানে যে ভোল্টেজটা দিবি পুরাটাই তো এইটার অ্যাকুরেসি পড়ে থাকবে, কোথাও তো নষ্টই হইতেছে না। তো কি হচ্ছে, ভোল্টেজ ড্রপ শুড বি কি হচ্ছে ম্যাক্সিমাম হবে। ওকে, এইখানে অবধি কারো বুঝতে অসুবিধা হলে বলিস। বুঝতে পাইতেছিস সোমা? ভেরি গুড, মেয়ে বলে ভালো আছে, কিউট। আমি তো খুবই ভালো আছি বুঝছিস, শুধুমাত্র এমন করে একটু বাঁকা বাঁকা হাঁটতে লাগতেছে। আমার পায়ে অপারেশনের পর থেকে আমি এখনো না, কবে থেকে তোরা দেখছিস ওই বকঠক গুলো এক পায়ে দাঁড়ায় থাকে, আমার অমন অবস্থা আছে। কতদিন থেকে তো দুইটা পায়ে দাঁড়াইতে পারতেছিলাম না, রিসেন্টলি এক পায়ে দাঁড়ানোর শিখতি। একটার মধ্যে কোনো প্রেশার দিতেছি না, একটার মধ্যে এমন করে বাঁকে বেঁকে আসি। তো এইটা হচ্ছে অবস্থা। তবু দিনে এখন ধীরে ধীরে একটু পড়ানো স্টার্ট করব। আমার জানিস রিসেন্টলি অপারেশনটা হইলো, এবার অপারেশনের সময় ডাক্তারও বোঝে নাই এত কিছু, আমিও বুঝি নাই, কারণটা উপর থেকে ডাক্তার বলছিল যে অপারেশন করতে লাগবে, কয়েকদিন আগে বলছিল। কিন্তু আমার তোদের এতগুলা পড়ানো ছিল, আমি বলছিলাম ডাক্তারকে কয়েকদিন পরে অপারেশন করি। তো তোদের পরীক্ষা আসছে আসছে ওই টাইমে আমি তার জন্য অপারেশনটা করে নিছি। এবার যেই দিন অপারেশন করতে গেছি, আমি না বাইক টাইক নিয়ে গেছি। আমি ছোট মোটো অপারেশন হবে, কি আছে, কতক্ষণ লাগবে, হ্যাঁ, বাইক নিয়ে গেছি। আর বাড়ির কাউকে বলিও নাই। হ্যাঁ, গিয়া ডাক্তারের কথা শুনে প্রথমে একটু ভয় লাগছে, তারপরে ভাইকে ফোন করছি, বলে ভাই আয় একটু। আর ডাক্তার সাথে যাব, ওইখানে গিয়ে টাকা পয়সার কথা হয়েছে, আমি অত টাকা নিয়ে যাইনি। ওকে, তো ভাইকে বলছি টাকা টাকা নিয়ে এমন করে আয় অপারেশন নেওয়ার জন্য। তারপরে গেছি, গিয়া ডাক্তারও না অত ইয়ে করেনি, টেস্ট টেস্ট করছে, সবকিছু হয়েছে। তারপরে অবশ করতে লাগবে, অবভিয়াসলি আমাকে অবশ করেনি, আমার পাকে পা অবশ করছে। হ্যাঁ, এবার পা অবশ করছে, ঠিক আছে। তো অবশের সময় ইনজেকশন দিছে। এবার আমি তখনই একটু চিৎকার করে উঠছে, কারণটা এমনি পা এত ব্যথা করতেছিল যার জন্য অপারেশন করতে লাগতেছে। এবার আমার হচ্ছে পায়ে ওই জায়গায় ইনজেকশন দিছে আরো, তো কি হারে ব্যথা হইতে পারে বুঝতেই পারছিস। আমি না চিৎকার করে উঠছি। তো অলরেডি ভাই আমাকে ধরছে, এ অপারেশন থিয়েটারে অবভিয়াসলি খালি ডাক্তার থাকে না, আরো লোকটা ধরছে। হ্যাঁ, তারপরে যেটা ঘটনা হয়েছে, ডাক্তার বলছে যে এইটুকুই ব্যথা লাগবে, আর দ্বিতীয়বার লাগবে না, কারণটা হচ্ছে অবশ হয়ে গেছে জায়গাটা। আমিও শান্তিতে আছি, বলে অবস্থা হয়ে গেছে, আর কি টেনশন। দেখতেছি ডাক্তার কাটাকাটি করবে, এও নিতেছে। হ্যাঁ, এবার ডাক্তার ওইটা কেটে টানছে বের করার জন্য। আমি এত জোরে চিৎকার করছি, এত জোরে চিৎকার করছি যে বাইরে থাকা লোকটা চলে আসছে। কারণটা ডাক্তারও বোঝে নাই, আমিও বুঝি নাই, কেউ বুঝি নাই যে কোনটা বের করার কথা, ওইটা এত ভিতর অব্দি ছিল, কিছু ঢোকে নাই, একটু কোয়ান ভিতরে চামড়া টাইপের পেঁচা গেছিল। ওকে, যাই হোক, তো ওইটা কেটে বের করতে লাগবে। এবার ডাক্তার তো টানছে, ভাবছে উপর উপরেই হবে, ছোট জিনিস। এবার যখন টানছে, আমার জীবন মনে হয় বের হয়ে গেছে, কারণটা অতটা অবশ হয় নাই, অত ভিতর অব্দি অবশ্যই হয় নাই, কারণটা বুঝছে যে উপর থেকেই হবে। ও ভাই, তারপরে এমন চিৎকার করছি, আর আমার এত ব্লাড লস হয়েছে। তারপরে মানে প্রথমে একটা ব্যান্ডেড করছে, ব্যান্ডেড করে আর ব্যান্ডেড করে থামতেছিল না। তারপর ডাক্তার, ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট, ভাই সবাই মিলে পা টিপে ধরেছিল, এত ব্লাড লস হইতেছিল। তারপরে দ্বিতীয়বার ওটা হয়েছে, 45 মিনিটের মতো টিপে ধরেছিল, তারপরে ব্লাড বন্ধ হইতেছিল না। তারপরে 45 মিনিট পর ছেড়ে দিছে, ব্যান্ডেড ট্যান্ডেড লাগায়। তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা পর বলে একটু উঠে বসতে পারিস এখন। আমি উঠে বসছি, পা দিয়ে এমন টপ টপ করে রক্ত পড়তেছে।
তারপরে আবার অবস্থা শেষ, আবার ব্যথা ঠ্যাথা, তারপরে ওই ব্যান্ডেজ আবার খোলে, দ্বিতীয়বার আবার ব্যান্ডেড করে, তারপরে এত বড় ব্যান্ডেড করছে, বলে রক্ত পড়লেও এখন বাইরে আসবে না, কারণটা বাইরে আসলে দেখতে ভয় লাগতেছে। আমি ভিতরে বুঝতে পারতেছি রক্ত লিক করতেছে, কারণটা শিশির একটা বোঝা যায় না তোর শরীর থেকে রক্ত পড়তেছে। কি তো তুই ভাব, আমি গেছিলাম ছোট্ট একটু অপারেশনের কথা ভাবে কিছুই ভাবি নাই, এত কিছু তার যাতা অবস্থা। যাই হোক, এখন মোটামুটি আছে। এখনো আমার ওইটার ভিতরটা গর্তটা ভরাট হয় নাই। প্রায় দিনে ড্রেসিং, প্রায় দিনে না, 2-3 দিন পর পর ড্রেসিং করি, তো এখনো দেখি এখন। তো যাই হোক, এদিকে তো আইডিয়াল ভোল্টেজ সোর্স। আইডিয়াল ভোল্টেজ সোর্স কি জিনিস শোন, খুব ইন্টারেস্টিং জিনিস। এই দুইটা ওয়ার্ড শেখাবো, একটা আইডিয়াল ভোল্টেজ সোর্স, একটা হচ্ছে আইডিয়াল কারেন্ট সোর্স। তো আইডিয়াল ভোল্টেজ সোর্স বস, আইডিয়াল ভোল্টেজ সোর্স মানে কি? যে কোনো একটা ভোল্টেজ সোর্স, এক্সাম্পল হিসাবে আমি বলতেছি, একটা ভোল্টেজ সোর্স যদি দেখাই তোদের, সেটা এটা একটা ভোল্টেজ সোর্স। ওকে, দেখো এটা একটা ব্যাটারি আছে, সবাই দেখতে পাচ্ছিস, এভরিডে নাকি হচ্ছে, হ্যাঁ না এটার নাম কি রে, প্রনাউন্সিয়েশন কি হয়, এভারেডে না এভারেডে, যাই হোক এটা একটা কি আছে, আচ্ছা ব্যাটারি আছে, ঘড়ির ব্যাটারি দেখাইতেছি তোদের। ওকে, তো এটা একটা কি আছে, ভোল্টেজ সোর্স, মানে এখান থেকে ভোল্টেজ দেয়। তার জন্য ঘড়িতে যখন লাগাই ওখানে কি হচ্ছে, ঘড়ির কাঁটা চলতে থাকে, এটুক তো জানিস তোরা সবাই। এবার দেখ, এই যে ইয়াটা আছে, ব্যাটারিটা আছে, ব্যাটারিটা যখন তৈরি করছে তোরা জানিস এটার ভিতরে কত লেখা থাকে। ধরে লেখা আছে হচ্ছে 2 ভোল্টেজের ব্যাটারি, তাই এটার ভোল্টেজ কত, 2 ভোল্ট। এই যে 2 ভোল্ট লেখা থাকে না, এটা কিসের রেসপেক্টে লেখা থাকে? এই 2 ভোল্ট লেখাটা থাকে, সেটা হচ্ছে এর যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকে, তখন এটার ভোল্টেজ কত হবে, হচ্ছে 2 ভোল্ট হবে। ওই জিনিসটাকে আমরা বলি আইডিয়াল ভোল্টেজ সোর্স, মানে আইডিয়ালি এর ভোল্টেজ কত, 2 ভোল্ট। কিন্তু যখন সার্কিট ইউজ করে দিবি না, তখনই এটার কি আসবে, হচ্ছে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আসবে। অর্থাৎ 2 ভোল্টের ব্যাটারি কিনে আনলি, তুই ধরে পোটেনশিওমিটার দিয়ে বা ভোল্ট মিটার দিয়ে মাপলি, মাপার সঙ্গে সঙ্গে দেখবি 2 ভোল্ট না পায়া 1.8 ভোল্ট পাবি। তো ওই যে 0.2 ভোল্ট আছে না, ওটা কোথায় চলে গেল, ইন্টারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হয়ে গেছে। ওকে, তো এই যে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকে, তাহলে যে কন্ডিশনটা, ওটাকে বলি আমরা আইডিয়াল ভোল্টেজ সোর্স। আর যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, তাহলে অবভিয়াসলি রিয়েল ভোল্টেজ সোর্স, যেটা দেখতে পাচ্ছিস। এবার তোদের মাথায় অনেকের একটা কোশ্চেন আসতে পারে, স্যার আইডিয়াল ভোল্টেজ সোর্স কি তৈরি করা পসিবল? অ্যান্সার হচ্ছে না, আইডিয়াল কোনো কিছুই তৈরি করা পসিবল না। ঠিক আছে, পুরো ইউনিভার্সে আইডিয়াল বলে কিছু নাই। ওকে, রিয়েলিটি যা দেখতেছিস তা তো রিয়েলিটি, আর রিয়েলিটি আইডিয়ালিটি থেকে আলাদা হয়। এটা অন্য কোনো দিন একদিন বোঝাবো, বা আজকে একটু বোঝাই দেবো যে কেন আইডিয়াল জিনিস তৈরি করা পসিবল না। ওকে, তো একটা জিনিস খালি মাথায় রাখ, যে আইডিয়ালের ক্ষেত্রে যত ভোল্টেজ পাবি, রিয়েলিটিতে তার থেকে কি পাবি, হচ্ছে কম পাবি। তাহলে আইডিয়াল কখন বলবো, যখন এর ভিতরে ইন্টারনাল রেজিস্ট্যান্স কত আসবে, হচ্ছে 0 আসবে। ঠিক আছে, ওকে চলে যাক। আর মাথায় রাখি, যে কোনো ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্স সিরিজ কম্বিনেশনে লাগানো হয়। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, হচ্ছে ইন কেস অফ আইডিয়াল ভোল্টেজ সোর্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা কি থাকবে, হচ্ছে সিরিজ কম্বিনেশনে লাগা থাকবে। ঠিক আছে, সিরিজে যুক্ত থাকে, এটা মাথায় রাখিস। ইন্টারনাল রেজিস্ট্যান্স আর আই শুড বি 0। ঠিক আছে, তাহলে এইটার মানেটা একবার বুঝে নে। এদিকে তাকা সবাই, যে এইটা ধরি না কি আছে, হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স আছে। ওকে, এদিকে দেখ, এটা হচ্ছে আমরা এক্সটার্নাল ভোল্টেজ, যেটা আমরা মেজার করি ভোল্ট মিটার দ্বারা। এটা ধরি না আমাদের কি আছে, হচ্ছে রেজিস্ট্যান্স আছে, এটা আমাদের রেজিস্ট্যান্স আছে। শোন এইদিকে, ওকে, আইডিয়ালি ইন্টারনাল রেজিস্ট্যান্স কত দেন, দেখ আর আই, আমি ইন্টারনাল রেজিস্ট্যান্স দিলাম, আইডিয়ালি ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, 0, মানে এইখানে তখন ভোল্টেজ ড্রপ, অর্থাৎ এক্সটার্নাল যে ভোল্টেজ ভোল্ট মিটারে যেটা দেখবি, ওটা ম্যাক্সিমাম থাকবে। যদি এটা 0 হয়, তাহলে সব সময় এটা কি পাবি, একটা কনস্ট্যান্ট ভোল্টেজ পাবি। ধরে এটা এটা 2 ভোল্ট, আইডিয়ালি 2 ভোল্ট, তাহলে 2 ভোল্টই পাওয়া কথা। কিন্তু রিয়েলিটিতে যখন ভোল্ট মিটার ইউজ করবে বা ঘড়িতে দিবি, যেখানে এটাকে কাজে লাগা, রিয়েলিটিতে কাজে লাগালে এর ভোল্টেজ ড্রপ পড়বে অ্যাক্রস দা কি হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, যেটা কোথায় লাগবে, সিরিজে লাগানো থাকবে।
তাহলে ওইখানে যদি ভোল্টেজ ড্রপ পড়ে তাহলে কিছুটা কমবে কি কমবে না? তার জন্য ভোল্ট মিটারে কম পাবি, তাহলে ভোল্ট মিটারে সবসময় কি পাবি হচ্ছে কম পাবি। তার জন্য ভোল্ট মিটারের ক্ষেত্রে কি হবে, ইন্টারনাল রেজিস্ট্যান্স যখন 0 ছিল তখন তো এটা ম্যাক্সিমাম পাবি, কিন্তু রিয়েলিটি তো ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, তার জন্য কিছুটা ড্রপ হবে। তার জন্য রিয়েল গ্রাফের ছবি কেমন হবে, এটা হচ্ছে রিয়েল গ্রাফ। ওকে, বুঝছিস? আর একটু ভালো করে অ্যাড করে দিই, এটা হচ্ছে রিয়েল গ্রাফ। ওকে, তাহলে এটা হচ্ছে আইডিয়াল কেস, এটা হচ্ছে রিয়েল কেস। ওকে, তাহলে হচ্ছে আইডিয়াল কেস, এটা হচ্ছে রিয়েল কেস। রিয়েলিটিতে ইন্টারনাল রেজিস্ট্যান্স যত বেশি হবে অত ভোল্টেজ এক্সটার্নাল সার্কিটে ভোল্টেজ ড্রপ তত কি হবে, কম হবে। ঠিক আছে, এটা হচ্ছে এক্সটার্নাল সার্কিটে ভোল্টেজ ড্রপ, অর্থাৎ ভোল্ট মিটারে যেটা দেখবি ওটা হচ্ছে এটা। তোদের এইখানে আমি ছোট্ট একটু কথা বলে দেই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আসে কেন, বা তোরা যদি চাস ইন্টারনাল রেজিস্ট্যান্সকে আউট করে দিবি, কেমন করে কোনোদিন আউট করতে পাবি নাকি, একটু আমি তোদের বোঝাই দিই। হ্যাঁ, শর্টকাট। এই পাশটা লিখছি সবাই, ডান, অনলাইন সবার হয়েছে? তো এইদিকে আমি বোঝাই দিই। দেখ তোদের আমি ইন্টারনাল রেজিস্ট্যান্সের গল্পটা একটু শোনায় দিই। ফিজিক্স পড়ার সময় না একটু গল্পটা শোনা ইম্পর্টেন্ট, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো তোরা যদি দেখিস, এদিকে শোন, এই ব্যাটারিটা কেমন করে তৈরি হয়েছে, ব্যাটারিটার কি আছে, একটা পজিটিভ সাইড আছে, একটা কি আছে নেগেটিভ সাইড আছে, মানে একটা অ্যানোড একটা কি আছে ক্যাথোড। ওকে, তো একটা ব্যাটারি তৈরি হয় কেমন করে, ভালো করে বস। এটা সিম্পল ব্যাটারি তৈরি করা শেখাচ্ছি তোদের। ধরে এটা কি আছে, একটা জার আছে। ওকে, ওকে, জারের মধ্যে সলিউশন দিবি। হ্যাঁ, তো জারের মধ্যে সলিউশন দিলি, যার মধ্যে দুইটা কি হচ্ছে প্লেট তৈরি করলি, একটা পজিটিভ প্লেট একটা হচ্ছে নেগেটিভ প্লেট তৈরি করলি। ওকে, ধরলাম এটা কি আছে হচ্ছে পজিটিভ প্লেট, আর এটা ধর কি হচ্ছে নেগেটিভ প্লেট। ওকে, এবার শোন, আমরা একটা ব্যাটারি তৈরি করি কেমন করে বোঝার চেষ্টা কর। এটা হচ্ছে একটা জার আছে, যার মধ্যে পজিটিভ প্লেট লাগাইলাম নেগেটিভ প্লেট লাগাইলাম, ঠিক আছে, এটা গেল অ্যানোড আর ক্যাথোড গেল। ওকে, এবার এটাকে চালু করার জন্য কি করব আমরা, এখানে একটা এক্সটার্নাল সার্কিট লাগাবো, মানে কাজ করার জন্য। হ্যাঁ, ধরে নে ভোল্ট মিটার দিয়ে মাপবি, ভোল্ট মিটার দিয়ে মাপার জন্য কি করবি তোরা বলতো, এটার যদি ভোল্টেজ মাপতে চাস প্র্যাকটিক্যালি তো করিসই, ভোল্ট মিটার লাগাবি। কোথায় লাগাবি, একটা প্লাস প্রান্তে একটা কি মাইনাস প্রান্তে, এমন করে ভোল্ট মিটার লাগাবি। তাহলে এখানে কি আছে, এই হাতটা কিসের মতো কনসিডার কর, ভোল্ট মিটারের মতো। তাহলে এটা একটা প্লাস একটা হচ্ছে মাইনাস, আর এখানে কি আছে এক্সটার্নাল সার্কিট, ভোল্ট মিটারের সার্কিটটার নাম এক্সটার্নাল সার্কিট দিলাম, এটা তাহলে কি হচ্ছে এক্সটার্নাল সার্কিটটা ওর। ওকে, এবার বোঝার চেষ্টা কর যে কি ঘটনাটা ঘটবে। তো ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি হচ্ছে, এখানে ধরে প্লাস আছে আর এখানে কি আছে মাইনাস আছে। ইন জেনারেল কি হবে, যদি এটা প্লাস দেখিস তাহলে প্লাস থেকে এটা কারেন্ট নরমালি কোন দিকে ফ্লো হবে বলতো। হ্যাঁ, এটা যদি প্লাস হয়, প্লাস কি করবে হচ্ছে এইখানকার যদি ইলেকট্রন থাকে, হ্যাঁ এইখানে শোন, এইখানে কি করবে হচ্ছে, হ্যাঁ এইখানে ধরে প্রচুর পরিমাণ কি আছে প্লাস চার্জ আছে, তা প্লাস চার্জ গুলা কি করবে হচ্ছে, তোরা জানিস প্লাস কি করবে, ফ্লো করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে এটার ভিতর দিয়ে কি হচ্ছে প্লাস চার্জ এমন করে কি করবে হচ্ছে ফ্লো করবে। এদিকে কোন চার্জ গেল হচ্ছে প্লাস চার্জ যাবে, কারেন্ট তার কোন দিকে যাবে হচ্ছে বিপরীত দিকে যাবে, স্বাভাবিক জিনিস। তো প্লাস চার্জ ধরে এখান থেকে ফ্লো করলো, ফ্লো করে এইখানে কি আছে মাইনাস আছে, তাহলে মাইনাস কাকে টানবে, মাইনাস চার্জ গুলা কাকে টানবে, প্লাস চার্জকে টানবে না, এটা তো নেগেটিভ করাই আছে, তাহলে প্লাস গুলাকে এইদিকে টানবে। ওকে, তাহলে ঘটনাটা বোঝ, এইখানে আইসা এই দিক থেকে গেল প্লাস চার্জ আসে এখানে প্লাস চার্জ জমা হলো, তাহলে এখানে কি কি চার্জ জমা হচ্ছে, প্লাস চার্জ জমা হচ্ছে, কারণ মাইনাস গুলো টানছে। এবার একটা জিনিস বল, কি ঘটনা ঘটবে, এইখানে আগে থেকে প্লাস আছে, এখানে কি আছে মাইনাস আছে। ওকে, তাহলে প্লাস মাইনাস থাকলে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড হবে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন জান কোন দিক থেকে কোন দিকে হয়, প্লাস থেকে মাইনাসের দিকে।
তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কি হয়, প্লাস থেকে কি হয় হচ্ছে মাইনাসের দিকে হয়। তোরা জানিস যখন কোনো চার্জ থাকে, চার্জের আর ওইখানে যদি ইলেকট্রিক ফিল্ড থাকে ওখানে একটা ফোর্স লাগে, ফোর্সটার ফর্মুলা কি হয়, এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই, এটা সবাই জানিস তোরা। তা এই যে প্লাস চার্জ গুলো আছে, ভালো করে দেখ তোরা, প্লাস চার্জ গুলো আছে, প্লাস চার্জ গুলোর উপর ফোর্স কত হবে, এফ প্লাস ইকুয়াল টু কত হবে, প্লাস কিউ ইন্টু ই। অর্থাৎ প্লাস চার্জ গুলোর উপর যে ফোর্স লাগবে সেই ফোর্স গুলা কি হবে, যেই দিকে ইলেকট্রিক ফিল্ড আছে ওই দিকে লাগবে না। তাহলে এই এই ইলেকট্রিক ফিল্ডটা এই প্লাস চার্জের উপর ফোর্স কোন দিকে লাগাবে, এই দিকে লাগাবে, এদিকে লাগাবে, না? বা উল্টে পাশে সিম্পল ভাবে ভাবতে পারিস, এইদিকে কি আছে, প্লাস আছে, এইদিকেও কি আছে, কি আসছে, জড়ো হয়েছে, প্লাস, প্লাস প্লাস কি করবে, রিপালস করবে, স্বাভাবিক জিনিস। তাহলে এই প্লাস গুলাকে এইদিকে ধাক্কা দিয়ে কি করবে হচ্ছে দূরে সরানোর চেষ্টা করবে। এবার ইন্টারেস্টিং জিনিস বল, তাহলে এইদিকে যদি দূরে সরায়, এইদিকে যদি আসতেই না দেয়, সার্কিট কমপ্লিট হবে। সার্কিট কমপ্লিট হওয়ার জন্য কি করতে লাগবে, এইদিকে তাকা সবাই, এই দিক থেকে প্লাস গুলা গিয়ে এই দিক থেকে এইদিকে গিয়ে এইখানে ঘুরে আসতে লাগবে না, তাহলেই তো সার্কিট কমপ্লিট হবে। তারই তো ভোল্ট মিটারে কি পাবি, ভোল্টেজ পাবি, বা একটা বাল্বে আলো পাবি। সার্কিট কমপ্লিট না হলে তো পাবি না। তার মানে সার্কিট কমপ্লিট করার জন্য তোকে কি করতে লাগবে, তোকে করতে লাগবে এই প্লাস চার্জ গুলাকে কোন দিকে পাঠাইতে লাগবে, এইদিকে পাঠাইতে লাগবে। এবার কথা হচ্ছে পাঠাবি কেমন করে, এই যে সেন্ড করার জন্য কি করব, এইখানে একটা কেমিস্ট্রির কনসেপ্ট ইউজ করতে লাগবে। এইখানে কি করতে লাগবে, তোদের এমন কিছু সলিউশন দিতে লাগবে, এইখানে এমন সলিউশন দিবি যে সলিউশন গুলা কি করেছে, এক্সোথার্মিক রিয়াকশন করে, এক্সোথার্মিক থার্মিক রিয়াকশন করে, বলতিস না স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, অমন টাইপের এক্সোথার্মিক। এক্সোথার্মিক রিয়াকশন মানে যেখানে কি করবে, হিট প্রডিউস করবে, এগুলা মানে কি হচ্ছে হিট প্রডিউস করবে, হিট প্রডিউস। এবার বল প্রডিউস, তাহলে হিট যদি প্রডিউস করে ওইখানে কি হবে, কাইনেটিক এনার্জি ইনক্রিজ করে যাবে। এবার কি করবে, এই প্লাস চার্জ গুলো ছোটাছুটি শুরু করবে, প্লাস চার্জ গুলো যখনই ছোটাছুটি শুরু করবে তখনই এরা কি করবে, এইদিকে আইসা কি করবে, কারণটা কাইনেটিক এনার্জি বেড়ে গেছে, ছোটাছুটি করতেছে, এই ইলেকট্রিক ফিল্ডের বিরুদ্ধে গিয়ে কাজ করে এগুলাকে কোন দিকে পাঠায় দিবে, এইদিকে পাঠায় দিবে। ওকে, কারণটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, এতটা পরিমাণ হিট হচ্ছে যে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করে এইদিকে চলে আসতেছে, ইলেকট্রিক ফিল্ডের বিরুদ্ধে কাজ করতেছে গিয়ে। তো ক্লোজ সার্কিট হলো, এই জন্য এটার ভিতর দিয়ে কি করবে, প্লাস চার্জ এইদিকে ফ্লো করতে থাকবে, ঠিক আছে? তার জন্য প্লাস থেকে মাইনাসের দিকে কি পাবি, কারেন্ট পাবি। এবার তোরা বলবি স্যার এইখানে ইন্টারনাল রেজিস্ট্যান্সের গল্প কই, এইখানেই আছে ইন্টারনাল রেজিস্ট্যান্সের গল্প। সেটা কি বললাম, এখানে কি রিঅ্যাকশন করলি, এক্সোথার্মিক রিঅ্যাকশন করলি। এবার এক্সোথার্মিক রিঅ্যাকশন যদি হয় তার মানে এইখানে থাকা প্রচুর পরিমাণ ইলেকট্রন প্রোটন গুলা প্লাস আর মাইনাস চার্জ গুলা কি করবে, ছোটাছুটি করতেছে। এবার বলতো ছোটাছুটি করলে কলিশন হবে কি হবে না, কলিশন হবে। তাহলে কলিশন হওয়া মানে বাধা পাবে কি পাবে না, পাবে। আর ওই বাধাটার নামেই কি হচ্ছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স। আমরা কি বলি, রেজিস্ট্যান্স মানেই তো বাধা না, ওই যে ইন্টারনালি যে কলিশনটা হচ্ছে তার জন্য যে বাধা, ওটার নাম কি হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। যেটা বললাম, বলতো ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি তৈরি না হয় তাহলে কি কারেন্ট পাবি কোনোদিন, উল্টে পাশ থেকে ভাইবে দেখ, ইন্টারনাল রেজিস্ট্যান্স তৈরি কখন হবে না, যদি এই সলিউশনটা না দেশ। সলিউশন না দেওয়া মানে কি, এই চার্জগুলো এখানে না পৌঁছানো, মানে সার্কিট কোনোদিন ক্লোজই হবে না। সার্কিট যদি ক্লোজই না হয় তাহলে কোনোদিন কারেন্টই পাবি না, হ্যাঁ? আর যদি কারেন্ট পাইতেছিস তাহলে সার্কিট ক্লোজ হইতে লাগবে, মানে এখানে সলিউশনটা কি তৈরি করবে, ইন্টারনাল রেজিস্ট্যান্স তৈরি করবে কি করবে না, করবে। তো এই কথাটাই বলছিলাম যে যখনই আইডিয়ালি এটার কথা ভাব, আইডিয়াল অবস্থায় ভাব, আইডিয়াল অবস্থায় এটা কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ দিবে যেটার ভোল্টেজ অনেক বেশি। কিন্তু রিয়েলিটিতে এটার সঙ্গে যখন এই ঘড়ি লাগাবি বা যখন ভোল্ট মিটার লাগাবি বা যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট লাগাবি এক্সটার্নাল সার্কিট, তখনই সার্কিট ক্লোজ হয়ে যাবে। সার্কিট ক্লোজ হলে বিক্রিয়া শুরু হয়ে যাবে, আর বিক্রিয়া শুরু হলে ওখানে কি আসবে, কলিশন আসবে। কলিশনের জন্য কি আসবে, ইন্টারনাল রেজিস্ট্যান্স আসবে। তো জীবনে কোনোদিন ইন্টারনাল রেজিস্ট্যান্স ছাড়া ভাগতে পাবি না তোরা, ইন্টারনাল রেজিস্ট্যান্স তো লাগবেই। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে জিনিসটা? ওকে, তো এটা গেল হচ্ছে আইডিয়াল ভোল্টেজ সোর্স, ডান। এবার লাগ আইডিয়াল কারেন্ট সোর্স। তো আইডিয়াল কারেন্ট সোর্স কি হবে, শোন,
একটা জিনিস মাথায় রাখিস, এই যে আইডিয়াল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্স সবসময় ওরা কি হচ্ছে সিরিজ কম্বিনেশনে থাকে, কিন্তু কারেন্ট সোর্সের ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্স সবসময় কি থাকবে হচ্ছে প্যারালাল কম্বিনেশনে থাকবে। ওকে, এটা জিনিস মাথায় রাখিস। মানে এমন জিনিসটা, এটা যদি তোর একটা কারেন্ট সোর্স হয়, ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কি থাকবে এর হচ্ছে প্যারালাল কম্বিনেশনে থাকবে। ওকে, ইয়ার ক্ষেত্রে সিরিজ কম্বিনেশনে থাকে, এই ক্ষেত্রে হচ্ছে প্যারালাল কম্বিনেশনে থাকবে। ওকে, এবার আমাকে একটা জিনিস বল, এইদিকে তাকা সবাই, শোন এদিকে দেখ, এটার যদি এক্সটার্নাল সার্কিট দিয়া, এদিকে তাকা, হ্যাঁ নিজেরা অ্যান্সার দিবি, যদি এটার এক্সটার্নাল সার্কিট দিয়া কারেন্ট ম্যাক্সিমাম পাইতে চাস, আমরা একটা আইডিয়াল কারেন্ট সোর্স বানাবো, মানে যে কারেন্ট সোর্সের দ্বারা কারেন্ট কি পাবো ম্যাক্সিমাম পাবো। এবার বলতো কারেন্ট ম্যাক্সিমাম, এটা থ্রুতে ম্যাক্সিমাম কারেন্ট পাওয়ার জন্য তোকে এইটাকে কত হইতে লাগবে? এটা যদি জিরো করিস, শোন ভালো করে, ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি জিরো করিস, তাহলে সব কারেন্ট কোন দিকে যাবে? এইদিকে চলে যাবে, তাহলে তুই এক্সটার্নালে কোনো কারেন্ট পাবি? পাবি না। কিন্তু এটাকে যদি ইনফাইনাইট করে দিস, মানে কি করে দে, এটাকে খুলে দে, না খুলে দিলে এটা দিয়ে ইনফাইনাইট মানে তো খুলে গেল না, ওপেন সার্কিট, আমি একটু আগে শিখালাম ইনফাইনাইট মানে ওপেন সার্কিট। তাহলে ওপেন সার্কিট হলে এইদিকে কোনো কারেন্ট যাবে? সব কারেন্ট কোন দিকে যাবে? এদিকে যাবে। তাহলে মাথায় রাখিস, ইন কেস অফ আইডিয়াল কারেন্ট সোর্স ইন্টারনাল রেজিস্ট্যান্স শুড বি কি হচ্ছে ইনফাইনাইট। ঠিক আছে, তো এটা জিনিস মাথায় রাখিস। তাহলে in case of ideal current source internal resistance in case of ideal current source internal resistance যেটা অবভিয়াসলি কি থাকবে হচ্ছে প্যারালালি আছে। ওকে, parallel in case of ideal current source internal resistance Ri should be infinite। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এক্সটার্নাল কারেন্ট আর হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। এইদিকে একটু তাকাতো, দেখ যখন ইন্টারনাল রেজিস্ট্যান্স জিরো নিবি, ভালো করে শোন, এই অবস্থায় ইন্টারনাল রেজিস্ট্যান্স যখন জিরো হয় না, জিরো অবস্থায় তাহলে এইদিকে যদি জিরো থাকে, এইদিকে যদি কেউ বাধাই না দেয়, তাহলে সব কারেন্ট এই দিক দিয়ে যাবে না। তাহলে এক্সটার্নাল সার্কিটে কারেন্ট কত পাবি? এটা আই এক্সটার্নাল কত পাবি? জিরো না, সব এই দিক দিয়ে যাবে, তাহলে এখানে কত পাবি? জিরো পাবি। এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স যত ইনক্রিজ করতে থাকবি, এইদিকে বাধা তত বেশি পাবে, তত কারেন্ট কি হচ্ছে এই দিক দিয়ে বাড়তে থাকবে। তাহলে কি হবে মাথায় রাখিস, যে ইন জেনারেল ওকে আইডিয়ালি কেমন হওয়া উচিত ছিল? আইডিয়ালি তো কারেন্ট কত পাওয়া উচিত ছিল? ম্যাক্সিমাম কারেন্ট I0 পাওয়া উচিত ছিল, কিন্তু রিয়েলিটিতে এটা যখন কম থাকবে তখন কি পাবি? জিরো ভ্যালু বাড়ার সময় কি হচ্ছে ধীরে ধীরে ইনক্রিজ করতে থাকবে। ওকে, তো এটা মাথায় রাখিস, এটা হচ্ছে আইডিয়াল কেস, এটা হচ্ছে রিয়েল কেস। ওকে, রিয়েল কেসে যত ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনক্রিজ করতে থাকবে অত কারেন্ট কি করতে থাকবে হচ্ছে ইনক্রিজ করতে থাকবে। এমন করতে করতে ইন্টারনাল রেজিস্ট্যান্স যখন ইনফিনিট করবি, তখন এটা কি হচ্ছে আইডিয়াল কেসের মতো কারেন্ট পাবি, অর্থাৎ ম্যাক্সিমাম না কারেন্ট পাবি। ওকে, রামা কি বললি? স্যার পজিটিভ চার্জ কি করে ফ্লো হবে? ইলেকট্রনের ফ্লো হবে আর তার অপোজিটে কারেন্ট ফ্লো হবে।
ইলেকট্রন তো হ্যাঁ রমা, কথা ঠিক তোর, ঠিক আছে। রমার কথা ছিল যে এখানে আমি পজিটিভ চার্জ ফ্লো দিয়ে কেন দেখাইলাম। হ্যাঁ, সিম্পল জিনিস, নেগেটিভ চার্জ ফ্লো করে দেখা একই জিনিস আসবে ঘুরে। ওকে, আমি তোদের, তোরা অনেক ও তোরা অনেকে ইলেকট্রনিক্স এখনো পড়িস নাই না তোরা। হ্যাঁ, অ্যাকচুয়ালি হ্যাঁ, যখন বড় হবি বুঝবি পজিটিভ চার্জ হোল ফ্লো একই জিনিস। পজিটিভ চার্জের নাম হোল, সবাই জানিস, ওটার ফ্লোর জন্য কি হচ্ছে কারেন্ট পাই। নেগেটিভ চার্জের জন্য যদিও এখানে কন্ডাক্টর দেখাচ্ছি হোল আসার কথা না, বাট আমি তোদের কি হচ্ছে পজিটিভ চার্জ দিয়ে দেখালাম। মানে জিনিসটা তাই হয়, পজিটিভ আর নেগেটিভ দুটোই ফ্লো হতে পারে, তো নেগেটিভ চার্জ দিয়ে দেখালে আরো অ্যাকুরেট হইতো, বাট আমি বোঝানোর জন্য জাস্ট বোঝাইলাম। ওকে, তুই এটাকেই উল্টা পাশ থেকে এক্সপ্লেন করে একই আসবে জিনিস। ওকে, এমন কোনো ইয়ে নাই। ওকে, যেহেতু কন্ডাক্টর পড়তেছিস তো ইলেকট্রন ফ্লোর জন্যই কারেন্ট পাই, এটা স্বাভাবিক জিনিস। জাস্ট ওটাকে তুই কি করবি হচ্ছে ইলেকট্রন দিয়ে এক্সপ্লেন করে দিস, একই জিনিস। এই পাশ থেকে শুরু করবি, বা এটাকে নেগেটিভ নেস এটাকে পজিটিভ নেস, একইভাবে এক্সপ্লেন করতে পারবি। ওকে, আমি তোদের ইন্টারনাল রেজিস্ট্যান্সের ওখানে ফোকাস করছি তো ওই জন্য অত ইয়া ডাকি নেই আর কি, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ। এবার শোন, আর কিছু নাম আমরা পড়বো। রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কি জিনিস? তোদের চলার পথে যে বাধা সৃষ্টি করবে তাকেই কি বলি আমরা হচ্ছে রেজিস্ট্যান্স বলে। ওকে, কারেন্টের চলার পথের বাধাকে রেজিস্ট্যান্স বলবো, আর তোদের চলার পথের বাধাকে এখন তোরা কি বলিস, যেটা কি বলিস? ওকে, কার চলার পথে এখন কি কি বাধা আছে কে জানে। ওকে, বাট কারেন্টের চলার পথের বাধার নাম ফিক্সড, ওটার নাম হচ্ছে রেজিস্ট্যান্স। দেখ, তাহলে কোনো ওয়্যার আছে, ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। কারেন্ট ফ্লো হওয়ার সময় কারেন্ট ফ্লো করার জন্য অবভিয়াসলি কি দিতে লাগবে, ভোল্টেজ ডিফারেন্স দিতে লাগবে। ওকে, তাহলে যদি আমরা ভি এ গ্রেটার দেন ভিবি দেই, ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখানে একটা কি পড়বে হচ্ছে বাধা পাবে, বাধাটার নাম হচ্ছে রেজিস্ট্যান্স। ও তোদের শোন, যে কোনো সার্কিট তোরা পড়াশোনা করবি না, সেটা তোরা তোদের গ্রাজুয়েশনে যত সার্কিট পড়াশোনা করবে বা পরবর্তীতে জীবনে, ইভেন তোদের যে ক্যালকুলেটর, মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ যা কিছু তোরা ইউজ করতেছিস, হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতে তোরা যেগুলো সার্কিট দেখিস, সার্কিট গুলো তৈরি হয় কি দিয়ে বলতো? দিনের শেষে এগুলো দিয়েই তৈরি হয়, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স, ইন্ডাক্টর, ঠিক আছে। দিনের শেষে এগুলো দিয়েই তৈরি হয়। আরো কিছু কিছু জিনিস পরবর্তীতে যখন সেমিকন্ডাক্টর ইউজ করি তখন ডায়োড, ট্রানজিস্টর। ওকে, তো একটা জিনিস এদিকে দেখা, তোরা যে কোনো ফিজিক্স ভালো করে পড়াশোনা করার জন্য, হ্যাঁ না, কয়েকটা জিনিস সম্বন্ধে জানতে লাগে। রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স, ডায়োড, ট্রানজিস্টর, শিখবি শেষ। এগুলোই আছে, দিনের শেষে যে কোনো কমপ্লেক্স সার্কিট তৈরি হয়েছে এগুলো সার্কিট দিয়ে, এর বেশি কিছু সার্কিটে নাই। ঠিক আছে, তো আমরা কি করবো, এগুলাকে এক এক করে একটু একটু করে বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, বলতেছি না তোদের এই ইন্ট্রোডাকশন লেকচারে সব বোঝাই দেবো, আমি জাস্ট এগুলার বেসিক প্রপার্টিস গুলো শেখাই দিই।
যাতে নাম শোনার সঙ্গে সঙ্গে ওই প্রপার্টিজ গুলো মনে পড়ে। এগুলো নিয়ে তো ডিটেলসে একটা করে চ্যাপ্টার এগুলা পড়বি, ঠিক আছে না? ট্রানজিস্টর, ডায়োড এগুলো তো পরবর্তীতে পড়তেই থাকবে, একটা করে পুরা পুরা চ্যাপ্টার পড়বো, কয়েকদিন করে পড়বো। এখন জাস্ট আমি তোদের একটা করে ওভারভিউ দিতেছি আর কি। তো আর গেল, এবার সি নিয়ে পড়াশোনা করি। তো হেডিং দেখ ক্যাপাসিটর। ওকে, ক্যাপাসিটরের চিহ্ন আমরা এমন করে দেই সাধারণত, দুইটা পাতকে কি করে দেই আমরা হচ্ছে সমান সমান দিয়ে দিই, এটা হচ্ছে সি। ওকে ওকে, তাহলে দেখ আমরা জানি আই ইকুয়াল টু কত হয় কারেন্ট, ডিকিউ বাই কত হচ্ছে ডিটি। ওকে, আবার কিউ ইকুয়াল টু কত হয় সি ইন্টু ভি হয়, যেখানে ভি হচ্ছে ভোল্টেজ ড্রপ। তাহলে হচ্ছে আই ইকুয়াল টু আসবে ডি বাই ডিটি, কিউ মানে হচ্ছে সি ইন্টু ভি। সি হচ্ছে ক্যাপাসিটর, ক্যাপাসিটর তো অবভিয়াসলি কি হবে কনস্ট্যান্ট হবে, তাহলে আই ইকুয়াল টু কত হবে সি ডিভি বাই কত আসবে হচ্ছে ডিটি। ভি হচ্ছে ভোল্টেজ। হ্যাঁ, তাহলে এটা কি গেল হচ্ছে আই ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি। ওকে, এবার শোন, এখান থেকে যদি ডিভি বের করিস তাহলে কত আসবে বলতো, ডিভি ইকুয়াল টু আই ডিটি, তাই তো, সি আই ডিটি। এবার যদি আমি কি করতে চাই হচ্ছে ভি বের করতে চাই, তাহলে ইন্টিগ্রেশন করে দেব সি। এবার আমরা কারেন্টটা জানি না, কারেন্ট হচ্ছে শোন ক্যাপাসিটরের ভিতর দিয়ে শুধুমাত্র এসি কারেন্টেই ফ্লো করতে পারে। এসি কারেন্ট মানে কি, যেটা টাইম ভেরিং কারেন্ট, টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে থাকে, তাকে তো এসি কারেন্ট বলি। তার জন্য ইন্টিগ্রেশনটা কি করব হচ্ছে আইটা যেহেতু টাইম ডিপেন্ডেন্ট হবে এসি কারেন্টের জন্য, তার জন্য আইটাকে ইন্টিগ্রেশনের ভিতরেই রাখবি, ঠিক আছে? তো ভি বের করার এটা তোদেরকে গেল হচ্ছে এটা। শোন, আমরা জানি ক্যাপাসিটরের ভিতর দিয়ে এসি কারেন্টই ফ্লো হয়, ডিসি কারেন্ট তো ফ্লো হতে পারে না, না? তাহলে এসি কারেন্ট মানে কি হচ্ছে টাইম ভেরিং কারেন্ট, যেটা হচ্ছে টাইমের সাপেক্ষে চেঞ্জ হতে থাকে। জানিস তোরা পজিটিভ নেগেটিভ করতে থাকে। তো টাইমের রেসপেক্টে যেহেতু চেঞ্জ হয়, তার জন্য ইন্টিগ্রেশনের থেকে কি করবি না, আই বের করবি না। আই তো টাইমের উপর ডিপেন্ড করতেছে না, ঠিক আছে? ওকে, তার জন্য এটা বললাম। আর একটা ফর্ম বের করি। ওকে, দেখ একটা জিনিস শোন, আমি কি বললাম ক্যাপাসিটরের ভিতর দিয়ে অনলি কি হচ্ছে এসি কারেন্টই ফ্লো করতে পারে। এসি কারেন্ট মানে কি হচ্ছে, যেটা কি হচ্ছে টাইমের রেসপেক্টে চেঞ্জ হতে থাকবে। তো টাইমের রেসপেক্টে চেঞ্জ হয় এমন একটা কারেন্ট ধরে নিলাম, লেট একটা কারেন্ট ধরলাম যেটার ম্যাক্সিমাম ভ্যালু কত আই জিরো, এবং টাইমের সঙ্গে কি করবে হচ্ছে কমতে থাকবে বা চেঞ্জ হতে থাকবে টাইমের সাপেক্ষে। ওকে, এখানে একটা জিনিস মেরে দেখিস, এই যে জে মানে হচ্ছে আয়োটা, আয়োটা দিয়ে লিখতিস না, মানে জে হচ্ছে কমপ্লেক্স নাম্বার √/-1, বুঝছিস? আই দিয়ে লিখতিস না, কারণটা আমরা এতবার কারেন্টকে আই দিয়ে লিখবো এখন, তার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে বিএসসি ফিজিক্স যখন পড়বি বেশিরভাগ বই দেখবি জে দিয়ে লেখা থাকবে। হ্যাঁ, কারণটা আমরা ফিজিক্সের স্টুডেন্ট বারবার কারেন্টকে আই দিয়ে লিখি না, ওই জন্য দুইটা যাতে কনফিউজ না হয় ওই জন্য জে দিয়ে লিখি। ওকে, তাহলে ফ্রম ইকুয়েশন 1, তাহলে ভি ইকুয়াল টু কত আসবে হচ্ছে সি আই জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি ডিটি। ইন্টিগ্রেশন করে দে তাহলে কত হবে ভি, ওই সিটে নিচে ছিল না উপরে ছিল রে, আই বাই সি না, ভি এর সাথে সি গুণ ছিল, ওই 1/c এটা। কেউ বলিস নাই তোদের আমি জীবন শেষ করে দেবো রে। হ্যাঁ, যতগুলো আছিস সবগুলাকে আমি ধরে পিটাবো, কেউ বলে নাই। ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ারই হয়, আর হচ্ছে এক্সট্রা কি পড়ে আসবে হচ্ছে যে ওমেগা এক্সট্রা পড়ে আছে। ওকে, এবার দেখ আই জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি বাই হচ্ছে জে ওমেগা সি। একটা জিনিস দেখ, আই জিরো জে ওমেগা টি এটারই নাম কি ধরছে, আই ধরছি, তাহলে হচ্ছে আই বাই কত হচ্ছে জে ওমেগা সি।
তো এটা হচ্ছে কিসের মতো হলো, ভি ইকুয়াল টু 1/j⍵c ইন্টু হচ্ছে আই। ওই দেখ তো এটা কিসের সঙ্গে কম্পেয়ার করতে পারি, তোরা এদিকে তাকা একটু, এটা এমন পড়ছিস না ভি ইকুয়াল টু কত হচ্ছে আর আই পড়ছিস, তাহলে ভি ইকুয়াল টু আই আর আই পড়ছিস, তাহলে এটা কি হচ্ছে ভি ইকুয়াল টু, এটা তো আই আছে, তাহলে এটা কি হচ্ছে আর না, আর এর ইকুইভ্যালেন্ট। এবার শোন ভালো করে, এইখানে যেন কি কারেন্ট ফ্লো হচ্ছে, এসি কারেন্ট। যখন এসি সার্কিট হবে না, ভালো করে শোন, এসি সার্কিট হলে তখন আর রেজিস্ট্যান্স নাম দিবি না, তখন ওটার নাম কি দিবি, ইম্পিডেন্স। জিনিস একই, ঠিক আছে, এসি সার্কিটের ক্ষেত্রে নাম কি দিবি হচ্ছে ইম্পিডেন্স। ওকে, তো এটা হচ্ছে ইম্পিডেন্স অফ ক্যাপাসিটি। ওকে, তাহলে তাহলে ভিসি ইকুয়াল টু কত গেল হচ্ছে, এটাকে এক্স এক্স দিয়ে লিখি, আর সি এর জন্য ক্যাপাসিটরের জন্য এটার নাম কি হলো হচ্ছে এক্সি। হ্যাঁ, ক্যাপাসিটিভ ইম্পিডেন্স। তাহলে এটা আরেকটা ফর্ম গেল হচ্ছে ভি এর, যেখানে এক্স ইকুয়াল টু জে ওমেগা সি। তাহলে এখন তোদেরকে যদি কেউ কোশ্চেন করে, বলে একটা ক্যাপাসিটর সার্কিট আছে, ক্যাপাসিটর অ্যাক্রসে রেজিস্ট্যান্স কত, যদিও রেজিস্ট্যান্স ওয়ার্ডটা ভুল, ইম্পিডেন্স ওয়ার্ড হবে, বাট তারপরেও তুই বুঝে নিবি ওটার ইম্পিডেন্সের কথা বলতেছে, আর ইম্পিডেন্স কত 1/j⍵c। ঠিক আছে, কি বললি, এক্সি তোরা হচ্ছে, তোরা বাংলায় কি বলতিস বলতো, বাংলা জিজ্ঞেস করতেছিস তো, বাংলা মনে করি যারা, এক্সি হচ্ছে ছিল ধারকীয় প্রতিরোধ, এমন টাইপের, ভুলও বলতে পারি, হ্যাঁ চেক করে নিস, বাট অমন ছিল, ধারকীয় প্রতিরোধ বা প্রতিঘাত তেমন টাইপের কিছু ছিল। ওকে, আর এল হলে আবশ্যীয় আবশ্যীয় প্রতিঘাত, আমার প্রতিঘাত এমন ছিল, এক্সাক্ট ভুলে গেছি, ঠিক আছে, ইম্পিডেন্স। ওকে, এবার তোদের অনেকের একটা কোশ্চেন আসতে পারে, বলে স্যার এটা তো আমরা এসি কারেন্টের জন্য করলাম, ডিসির ক্ষেত্রে কি হবে। দেখ, ফর ডিসি কারেন্ট, এদিকে একটু শোন ভালো করে, ডিসি মানে বুঝিস, ডিসি মানে কি, ডিসি মানে এমন সোজা নড়াচড়া করে না, এসি মানে কি ডিসকো ডান্স, হ্যাঁ না, এটা এসি মানে যেটা টাইমের সাপেক্ষে কি হচ্ছে চেঞ্জ হচ্ছে, এসি মানে কোনো চেঞ্জ নাই, সরি ডিসি মানে, এসি মানে চেঞ্জ হচ্ছে, উল্টা মনে বলছি, এসি মানে যেটা কি করতেছে টাইমের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, ওটা এসি, হ্যাঁ না, আর ডিসি মানে কি নাই, ওর নড়চড় কিচ্ছু নাই, হ্যাঁ শেষ, এটা হচ্ছে ডিসি। তো ডিসির ক্ষেত্রে ওর যদি চেঞ্জই না হয়, ওটার ফ্রিকোয়েন্সি থাকবে, থাকবে না, টাইম পিরিয়ডে নেই, ফ্রিকোয়েন্সি নেই, তাহলে ওমেগা ইকুয়াল টু কত, জিরো। তাহলে ফর ডিসি ওমেগা শুড বি কত হচ্ছে জিরো, তাহলে ওমেগা যদি জিরো হয়, তাহলে এইখান থেকে ভালো করে দেখতো এখানে কি আসছে, এদিকে তাকা একটু, সো এক্সি কত হবে দেখতো, এক্সির ভ্যালু কত 1/j⍵c, এটা তো এসির ক্ষেত্রে, ডিসির ক্ষেত্রে ওমেগার মান কত জিরো, তাহলে সামথিং বাই জিরো মানে কত ইনফিনিট, ঠিক আছে, তাহলে হচ্ছে সো এক্সি কত হবে হচ্ছে ইনফিনিট হবে, ইনফিনিট মানে কি দেখতো ভালো করে, তাহলে ক্যাপাসিটর অ্যাক্রসে ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স কত হলো, ডিসির ক্ষেত্রে ইম্পিডেন্সের এই নাম রেজিস্ট্যান্স হবে, বললাম রেজিস্ট্যান্স কত হবে বা ইম্পিডেন্স কত হবে ইনফিনিট। ইনফিনিট মানে কেমন সার্কিট, শর্ট সার্কিট না ওপেন সার্কিট, বাধা যদি ইনফিনিট দেয় তাহলে ওপেন সার্কিট না, বাধা সব থেকে বেশি মানে ওপেন সার্কিট, ওপেন সার্কিট মানে কি কারেন্ট যাবে, যাবেই না, তাহলে এই ক্যাপাসিটরের ভিতর দিয়া ডিসি কারেন্ট যাবেই না, তার প্রুফ এই যে এটা, ঠিক আছে, তাহলে ক্যাপাসিটরের ক্ষেত্রে ডিসির গল্প করিসই না, যখন কি করবে ভালো করে এইদিকে শোন, ক্যাপাসিটর আছে আর ওইটার সামনে কাকে নিয়ে আসছিস, ডিসি কে নিয়ে আসছিস, ক্যাপাসিটর কিসের মতো বিহেভ করবে, ওপেন সার্কিটের মতো বিহেভ করবে, ঠিক আছে, ওকে, তাহলে সো ইট বিহেভ, ভালো করে লিখি, ক্যাপাসিটর, ক্যাপাসিটর
behave like open circuit for DC current, ঠিক আছে, for direct current DC। ওকে, লেখে নে। হয়েছে? লাক, আমি 1 মিনিট পাটাকে একটু রেস্ট দেই। ওকে, ক্যাপাসিটর গেল। এবার তোরা ইন্ডাক্টরের জিনিস শুরু কর, সেম জিনিস ইন্ডাক্টরের জন্য। ইন্ডাক্টর, হ্যাঁ, এটাকে আমরা কি দিয়ে লিখি? এল দিয়ে লিখি। এবার শোন, ইন্ডাক্টরের সিম্বল কেমন হয়? ইন্ডাক্টরকে এমন করছে পেঁচা পেঁচা দিই, এটা হচ্ছে ইন্ডাক্টর। তোরা আবার রেজিস্ট্যান্স বানায় দিস না, ওকে? এটার ভেতর দিয়া এসি কারেন্ট যাচ্ছে, ওকে? শোন, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যখন পড়বি তখন পড়বি, আমি একটা জিনিস লিখি যে এটা 12 এ পড়ছিস, আমি তার জন্য লিখতেই পারি, ঠিক আছে? তাহলে ভোল্টেজ ড্রপ কত হয়? ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইন্ডাক্টর, ই বা ভি দিয়ে লিখি, ই ইকুয়াল টু কত হচ্ছে? এল ডিআই বাই ডিটি। যদি আরো প্রিসাইসলি যদি বলিস, মাইনাস লেঞ্জের লর জন্য একটা মাইনাস আছে, ঠিক আছে? তাহলে মাইনাস ডিএল বাই ডিটি। লেঞ্জের ল মানে বাপকে বাধা দেয়, এগুলো আমরা পড়তেই থাকবো আরো। তোরা এলিমেন্টারি পড়ছিস, আমরা আবার শিখবো এগুলা। তো লেঞ্জের ল বাপকে বাধা দেয়, ওকে? তো এটা জিনিস গেল। তাহলে এখান থেকে যদি কারেন্ট বের করতে লাগে, কারেন্ট কেমন করে বের করবো? ডিএ ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস ভি বাই কত হচ্ছে? এল ইন্টু কত হচ্ছে? ডিটি, ওকে? তো যদি আমাদের কারেন্ট বের করতে লাগে তাহলে কি করে দেবো? এখান থেকে ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে হচ্ছে এল, তাহলে কত হচ্ছে? ভি ইন্টু কত হচ্ছে? ডিটি। এবার শোন, এবার ফর এসি কারেন্টের ক্ষেত্রে ভি অবভিয়াসলি কি হবে? হচ্ছে এই যে ভিটা আছে সেটা এসি থেকে আসবে, এসি কারেন্ট থেকে আসবে, ওকে? তার করসপন্ডিং ভোল্টেজ আসবে। তাহলে কি হবে দেখ, তাহলে হচ্ছে ফর এসি আই এর মান কত হবে জান? আই ইকুয়াল টু একটু আগে লিখলাম আই জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি হবে, ঠিক আছে? নাও পোটেনশিয়াল ডিফারেন্স কত আসলো? ভি ইকুয়াল টু এটা থেকে যদি লিখি মাইনাস এল ডিআই বাই ডিটি, এটাতেই পুট করে দিই। তাহলে ভি ইকুয়াল টু কত আসলো? মাইনাস এল ডি বাই ডিটি। আই মানে কত আসলো? আই জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি। তো এটার কত আসবে? হচ্ছে ভি ইকুয়াল টু মাইনাস আই জিরো এল
ডি বাই ডিটি ই টু দি পাওয়ার জে ওমেগা টি ই টু দি পাওয়ার ডেরিভেটিভ করলে কি আসবে ই টু দি পাওয়ার আসবে আর সঙ্গে সঙ্গে কত আসবে জে ওমেগা বের হয়ে আসবে ওকে তাহলে হচ্ছে এখান থেকে কি পাইলি ভি ইকুয়াল টু মাইনাস জে ওমেগা এল আই জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি তাহলে ভি ইকুয়াল টু মাইনাস দেখ এইদিকে জে ওমেগা এল আই জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি মানে কত ধরছি আই ধরছি তাহলে এটা ইকুয়াল টু কত আসলো আই আসলো এবার দেখ তো এটা কিসের সঙ্গে কম্পেয়ার করতে পারিস ভি ইকুয়াল টু আর আই তাই না তাহলে এটা কিসের সমান হইলো তোদের হচ্ছে আর এর সমান হইলো ঠিক আছে না তাহলে এক্স ওটার ক্ষেত্রে এক্স সি লিখছি এটার ক্ষেত্রে লিখবো এক্স এল লিখবো বাস একই জিনিস ওকে ওনলি যদি ম্যাগনিটিউড নেই ওনলি ম্যাগনিটিউড নিয়ে কাজ করি তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে জে ওমেগা এল ইনটু কত হচ্ছে আই তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে এক্স এল ইনটু আই তাহলে এক্স এল ইকুয়াল টু কত হচ্ছে ভি বাই কত হচ্ছে আই এটাকে কি বলবি হচ্ছে ইম্পিডেন্স অবভিয়াসলি কেমন হচ্ছে ইন্ডাকটিভ ইম্পিডেন্স ওকে তাহলে ইন্ডাকটিভ ইম্পিডেন্স এক্সএল ইকুয়াল টু কত হচ্ছে যে ওমেগা এল এবার তোরা বলবি স্যার এগুলো সবকিছু এসির জন্য করলেন ডিসির জন্য কি হবে চলো ফর ডিসি আমি একটু আগে কি বললাম ডিসির ক্ষেত্রে ওমেগা টেন্স টু কত হয় জিরো হয় না একটু আগে বললাম ডিসির ক্ষেত্রে ওমেগা জিরো তাহলে সো এক্সএল কত হবে এখানে জিরো পুট করে দিলে এক্সএল এর ভ্যালু কত হবে জিরো হবে এবার দেখ এদিকে শোন শোন সবাই টাকা ডিসি কারেন্টের ক্ষেত্রে ক্যাপাসিটেন্সের সরি ইন্ডাকটেন্সের অ্যাক্রসে যে রেজিস্ট্যান্স সেটা কত আসছে জিরো আসছে জিরো মানে শর্ট সার্কিট না ওপেন সার্কিট জিরো মানে রেজিস্ট্যান্স জিরো বাধা জিরো মানে কি সার্কিট শর্ট সার্কিট শর্ট সার্কিট মানে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করবে তাহলে ফর ডিসি সার্কিট ইন্ডাক্টর বিহেভস লাইক এ শর্ট সার্কিট আর ফর ডিসি সার্কিট ক্যাপাসিটর বিহেভস লাইক এ ওপেন সার্কিট দুটো সব থেকে ইম্পর্টেন্ট কথা বলতেছি মাথায় রাখবে এগুলো দিয়েই পরবর্তীতে ইলেকট্রনিক্স এর সব প্রবলেম করবি সার্কিট অ্যানালাইসিস এর সব প্রবলেম করবি ঠিক আছে তাহলে ফর এ for DC current capacitor behaves like a open circuit inductor behaves like a short circuit ঠিক আছে তাহলে for DC inductor behave like short circuit একটা জিনিস দেখছিস আমি তোদের প্রথমেই শেখাইছি কি শর্ট সার্কিট ওপেন সার্কিট এবার ওগুলা জিনিস আমি জানতাম ওগুলা আবার এখানে লাগবে তো আমি ওই জন্য সিকোয়েন্স অনুযায়ী পড়াচ্ছি ওইখানে শর্ট সার্কিট ওপেন সার্কিট শেখা আনছি তোদের ওই জন্য তো এই দুটো নোট খুব ইম্পর্টেন্ট মাথায় রাখিস বারবার ইলেকট্রিক্যাল সার্কিট সলভ করার জন্য কাজে লাগবে
দেন এই যে এটা তোদের কি মাসে এটা ফেব্রুয়ারি মাস না? তো আগেকার দিনে ফেব্রুয়ারির শেষে গিয়া ক্লাস 12 এর ফেয়ারওয়েল হইতো, কারণ মার্চে এক্সামিনেশন হইতো, মার্চেরও 10-12 তারিখে এক্সামিনেশন হইতো। হ্যাঁ, কারণটা মার্চের 3rd মার্চ ফিজিক্সের, তো 3rd মার্চ ফিজিক্সের ফেয়ারওয়েল, ফেয়ারওয়েল বলে সরি, 3rd মার্চ হচ্ছে ফিজিক্সের ফাউন্ডেশন ডে। তো ইন ইন জেনারেল আগে এমন হইতো যে আমি ফাউন্ডেশন ডের দিনেই ফেয়ারওয়েল দিতাম আর কি ক্লাস 12 এর। বাট এখন ক্লাস 12 এর পরীক্ষা সামনে আস্তে আস্তে এমন হয়ে গেছে ফেব্রুয়ারিতে করে দিছে, তো ওদের আগেই ফেয়ারওয়েল দিতে লাগে। আমি প্রত্যেকবার দেখছি হয় না, টিচার হিসেবে না একটা জিনিস খুব মানে আমাকে অন্তত হার্ট করে, যে যাদের সাথে বন্ডিং গুলো হয় 1.5 বছর 2 বছরে, ঠিক আছে, যখন যায় না অদ্ভুত লাগে, মানে প্রত্যেকবার টিচার হিসেবে এটা সহ্য করতে লাগে। আর আমি একটু ইমোশনাল লোক, তো আমার যেই দিন ফেয়ারওয়েল হয় ওই দিন আমার অবস্থা খারাপ হয় আর কি। অ্যাকচুয়ালি ফেয়ারওয়েলের পর যখন চলে যাস, যারা যারা ফেয়ারওয়েল আমার কাছে পাইছিস বা দিছি, যারা চলে যায় না গেল ঠিক আছে, বাট ওর পরে সারাদিন আমার যে অবস্থা হয় ভিতরে ভিতরে না, আমি যাই না, আমি জিনিসটা নিতেই পাই না, জানি জীবনের এটাই মানে আসবে যাবে, বাট ওকে। এবার শোন, আমরা এখন অব্দি কি বললাম? তো রেজিস্ট্যান্স গেল, ক্যাপাসিটেন্স গেল, ইন্ডাকটেন্স গেল। ওকে, এবার এগুলো নিয়ে আরো ডিটেলসে পরবর্তীতে পড়তেই থাকবো। এখন মোটামুটি এইটুক মাথায় রাখ যে রেজিস্ট্যান্সের অ্যাক্রোসে রেজিস্ট্যান্সকে আর বলি, ক্যাপাসিটেন্সের অ্যাক্রোসে রেজিস্ট্যান্স কত, বা যেটার ইম্পিডেন্স নাম দেই এক্স ইকুয়াল টু কত হয় 1/j ওমেগা সি। আর হচ্ছে ইন্ডাক্টরের অ্যাক্রোসে যে রেজিস্ট্যান্স পাই যেটাকে ইম্পিডেন্স নাম দেই, ওটার নাম কত এক্সএল ইকুয়াল টু জে ওমেগা এল। ওকে, ফর ওপেন সার্কিট ইন্ডাক্টর বিহেভ লাইক এ শর্ট সার্কিট, সরি ফর এ ডিসি কারেন্ট, ঠিক আছে, ইন্ডাক্টর বিহেভ লাইক এ হচ্ছে শর্ট সার্কিট এন্ড ক্যাপাসিটর বিহেভ লাইক এ ওপেন সার্কিট। এবার আমরা পড়বো যে আমরা যখন কোনো ডিভাইস তৈরি করি, ঠিক আছে, ওকে, তখন আমরা এই যে কম্পোনেন্ট গুলো ইউজ করি, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ঠিক আছে, ডায়োড, ট্রানজিস্টর, যে কম্পোনেন্ট গুলো বললাম, রেজিস্ট্যান্স, এগুলাকে এদের এনার্জি স্টোর এর উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাক্টিভ ডিভাইস, এগুলো হচ্ছে প্যাসিভ ডিভাইস। ওকে, তো অ্যাক্টিভ ডিভাইস কাকে বলে, প্যাসিভ ডিভাইস কাকে বলে, আমরা একবার বোঝার চেষ্টা করি। তো হেডিং দে অ্যাক্টিভ ডিভাইস। ওকে, তো হেডিং দে অ্যাক্টিভ ডিভাইস। এবার শোন, এদিকে একটু ফোকাস কর। হ্যাঁ, আমি খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি তোদের, কিন্তু যারা যারা এসি তে এটা পড়তেছিস, ঠিক আছে, স্কিল এনালাইসিস কোর্সে এটা আসতেই থাকে তোদের, হ্যাঁ, বা যারা পড়তেছিস নরমালি তাদেরও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হচ্ছে অ্যাক্টিভ ডিভাইস আর হচ্ছে প্যাসিভ ডিভাইস কি জিনিস। শোন, অ্যাক্টিভ ডিভাইস হচ্ছে সেই সকল ডিভাইসকে বলবো যে সকল ডিভাইসের কি করতে পারবে হচ্ছে এনার্জি স্টোর করার ক্ষমতা আছে। ওকে, বা এমন করে উল্টা পাশ থেকে বলতে পারিস, যদি এমন কোন ডিভাইস তোর কাছে থাকে যেগুলার এক্সটার্নাল কোন সোর্স ছাড়াই ও কাজ করতে সামর্থ্য, তাকে কি বলবো আমরা হচ্ছে অ্যাক্টিভ ডিভাইস। কিচ্ছু বুঝিস নেই, আমি বোঝাচ্ছি শোন। তো কি আছে, আমি কয়েকটা এক্সাম্পল হিসেবে বলতেছি, যেমন রেজিস্ট্যান্স, ঠিক আছে, যেমন ইন্ডাক্টর আর ক্যাপাসিটর, এই দুটো দিয়ে আমি বোঝাচ্ছি। ওকে, বা ডায়োড, এমন কিছু উদাহরণ দিতেছি। দেখ, রেজিস্ট্যান্স যদি হয়, কোন একটা রেজিস্ট্যান্স মানে বুঝিস একটা তার পড়ে আছে। এবার বলতো কোন তার একটা যদি পড়ে থাকে, কোন একটা ওয়্যার যার মধ্যে রেজিস্ট্যান্স আছে, বা কোন একটা বাল্ব, ওটাকেও তো রেজিস্ট্যান্স বলি। এবার ওকে যদি ফেলায় রাখিস, ও কোনোদিন কাজ করবে? ও জ্বলে, আলো জ্বলে, একটা বাল্ব এমন করে ফেলা আলো জ্বলবে? জ্বলবে না। তো ওইটার ক্ষেত্রে আলো কখন জ্বলবে বলতো? যখন আমরা বাইরে থেকে কি দিব, একটা ব্যাটারি যুক্ত করে দেব। তো এক্সটার্নাল ভোল্টেজ সোর্স, দ্যাট ইজ এক্সটার্নাল এনার্জি দিতেছি, তারপরে গিয়া বাল্বটা বা একটা রেজিস্ট্যান্স আলো দিতেছে, ঠিক আছে না? তার মানে ওইটা, এই যে রেজিস্ট্যান্স যে জিনিসটা আছে বা একটা ডায়োড যে জিনিসটা আছে, এটাকে আমরা এক্সটার্নাল সোর্স ছাড়া ইউজই করতে পারি না। তার জন্য ওইটা কি হবে, একটা হচ্ছে প্যাসিভ ডিভাইস হবে। অ্যাক্টিভ ডিভাইস কোনগুলা? অ্যাক্টিভ ডিভাইস সেগুলা
যেগুলো হচ্ছে এই এক্সটার্নাল এনার্জি সোর্স ছাড়াও কাজ করবে। ফর এক্সাম্পল হিসেবে বলতেছি আমি ক্যাপাসিটর। তোদের অনেকের মাথার আসতে পারে যে স্যার ক্যাপাসিটর কেমন করে অ্যাক্টিভ ডিভাইস হইতে পারে, এটার বাইরে থেকে এনার্জি সোর্স না দিলেও কেমন করে চলবে? দেখ চলেও, কেমন করে চলে বোঝার চেষ্টা কর। ক্যাপাসিটরের একটা প্রপার্টিস কি? ক্যাপাসিটরের একটা প্রপার্টিস ও হচ্ছে এনার্জি স্টোর করে রাখতে পারে। মানে তুই ধরে ইয়ে করলি, কি হচ্ছে, কারেন্ট দিলি ক্যাপাসিটরের ভিতরে, ক্যাপাসিটরের ভিতরে কারেন্ট দেওয়ার পর ও কি করে, কারেন্ট মানে ও ভোল্টেজকে বা কারেন্টকে কি করে রাখে, স্টোর করে রাখে। ভোল্টেজকে স্টোর করে রাখে, ও পরবর্তী সাইকেলে যখন ইচ্ছে ওইটাকে কি করতে পারে, ইউজ করতে পারে। মানে বোঝাচ্ছি, আমার ক্যাপাসিটরটা দিতে একটু দাঁড়া, একটু ক্যাপাসিটর আসতেছে। হ্যাঁ দেখ, এটা একটা ক্যাপাসিটর। হ্যাঁ থ্যাংক ইউ। এত ধুলা হয়ে আছে কেন? কবে থেকে পড়ানোর ঘরেই আসিনি। এতদিন পা ভাঙে পড়ে, পা খারাপ হয়ে পড়েছিলাম। ওকে, এবার শোন, ওকে শোন, এটা কি এসএস ক্যাপাসিটর, যেটা তোরা নরমালি দেখছিস কোথায় ইউজ করা হয়, ফ্যানে ইউজ করতে দেখছিস। ওকে, ফ্যানের ক্ষেত্রে তোদের আমি বোঝাচ্ছি যে এটার এনার্জি স্টোর করার ক্ষমতা আছে। এটা দিয়ে আমি দেখাইতে পারতাম, এটা যদি একবার চার্জ করে রাখতিস না, এটা দিয়ে দেখতিস যে আলো জ্বালানো যায়। ওকে, কিন্তু আমি এখন অত কিছু করতে চাইতেছি না, আমি তোদের বোঝাই দিতেছি। হ্যাঁ দেখবি, ফ্যানের ক্ষেত্রে তোরা একটা জিনিস বলতো, ফ্যান এসি কারেন্ট দিয়ে চলে না ডিসি কারেন্ট দিয়ে চলে? সবাই জানিস এসি কারেন্ট দিয়ে চলে। তো এসি কারেন্ট মানে কি? দেখ তো, এসি কারেন্ট মানে সবাই জানিস এমন জিনিস না, একটা প্লাস একটা কি মাইনাস, একটা কি প্লাস। তাহলে প্লাস মাইনাস হচ্ছে, তার মানে এটা যদি তোর কোনো একটা ভোল্টেজ সোর্স হয়, হ্যাঁ না, ভোল্টেজ সোর্স হয়, এটা কখনো প্লাস হবে, এটা মাইনাস হবে, কখনো এটা আবার কি হবে, মাইনাস হবে, এটা কি হবে, প্লাস হবে। তাহলে বলতো এই যে প্লাস মাইনাস বারবার হয়, তার মানে সার্কিটটা বন্ধ হচ্ছে কি হচ্ছে না? ভালো করে বোঝ, সার্কিট বন্ধ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে, বন্ধ হচ্ছে। তাহলে এই জিনিসটা ভালো করে দেখ, সার্কিট যদি বন্ধ হয়, তাহলে ফ্যান বন্ধ হওয়ার কথা কি? কথা না, ফ্যান বন্ধ হওয়ার কথা। কারণটা তুই ভাব, সার্কিট ক্লোজ, মানে সার্কিট বন্ধ হয়ে গেল, তার মানে ফ্যানও তো অফ হবে। তার মানে ফ্যানকে কেমন করে ঘোরা উচিত, মানে প্লাসের সময় এদিকে ঘুরলো, মাইনাসের সময় এদিকে ঘুরলো, প্লাসের সময় এদিকে ঘুরলো, মাইনাসের সময় এদিকে ঘুরলো। তাহলে ফ্যানকে পুরা না ঘুরে কেমন ঘোরা উচিত, এমন এমন ঘোরা উচিত। তোরা দেখবি তোদের বাড়িতে হয় অনেক সময় ফ্যান নষ্ট হলে ফ্যান এইটুক জায়গাতে ঘোরাঘুরি করে এমন করে। কখন ওইটা করে জানিস? যখন ফ্যানের ক্যাপাসিটর খারাপ হয়ে যায়। তোদের কোনোদিন যদি ফ্যান এমন হয় দেখবি যে এইখানে ঘোরাঘুরি করতেছে এমন করে, ধনী লোকগুলো বুঝবি না, সারাদিন এসিতে থাকলে ধনী লোক মানুষ, ঠিক আছে? তো এবার দেখ, যারা মোটামুটি গরিব আছিস আমাদের মতো, তাদের কথা শোন, ফ্যান যদি দেখে হচ্ছে খারাপ হচ্ছে, এমন করতেছে, হ্যাঁ পাগলার মতো এক জায়গায় নড়াচড়া করতেছে, তুই চুপচাপ ওইটা ফ্যানের উপরে যাবি, ফ্যানের উপরে দেখবি এমন একটা সিলিন্ড্রিক্যাল শেপের কি দেওয়া আছে, ক্যাপাসিটর দেওয়া আছে, ক্যাপাসিটরকে চুপ করে কি করে নিয়ে হচ্ছে ওখান থেকে বের করে নে, বের করে নিয়ে দোকানে গিয়ে আরেকটা ক্যাপাসিটর নিয়ে লাগাতে বাদ চলে যাবে। কারণটা, ক্যাপাসিটরের ইম্পর্টেন্ট প্রপার্টি, ক্যাপাসিটর একটা অ্যাক্টিভ ডিভাইস, এ কি করে এনার্জি স্টোর করে রাখতে পারে এবং যখন তখন এক্সটার্নাল এনার্জি ছাড়াও সাপ্লাই করতে পারে। এটা কেমন করে হয় বোঝার চেষ্টা কর, ফ্যানে কি করে চলে। ফ্যানের এই যে পজিটিভ হাফ সাইকেলে, ফর এক্সাম্পল হিসেবে বলতেছি, ধরে নে ফ্যান এতটুকু ঘুরলো, হ্যাঁ পজিটিভ হাফ সাইকেলে, ওকে, এতটুকু ফ্যান ঘুরলো পজিটিভ হাফ সাইকেলে, যখন নেগেটিভ হাফ সাইকেল আসবে তাহলে ফ্যানের কোন দিকে রোটেশন হওয়া উচিত? এইদিকে হওয়া উচিত। কিন্তু কি করে, ক্যাপাসিটর ইউজ করা থাকে। এবার ক্যাপাসিটর কি করে, যখন এই পজিটিভ হাফ সাইকেল গেছে না, তখন এর চার্জ হয়েছে, ওকে, চার্জ হচ্ছে, চার্জ হওয়ার পর যখন এই নেগেটিভ হাফ সাইকেলে আসে ফ্যান, হ্যাঁ ফ্যানকে কি করে দেয়, ফ্যানকে অফ করে দেয়, আর এ কি করে দেয় হচ্ছে ডিসচার্জ হওয়া শুরু করে। এই যে পজিটিভ হাফ সাইকেলে চার্জ হলো, এইটুকু আসলে এ কি করে ডিসচার্জ হওয়া শুরু করে। ডিসচার্জ মানে কি? ডিসচার্জ মানে ও এবার কারেন্ট ছাড়া শুরু করে, এর কারেন্ট দিয়ে কি করেছে ফ্যান আবার কি করে এইদিকে ঘুরে। তোরা বলবি স্যার ডিসচার্জ তো উল্টে পাশে হওয়া উচিত ছিল। ডিসচার্জ উল্টে পাশে হয় না, কারণটা লেন্সের ল, বাপকে বাধা দেয়, যেটার জন্য সৃষ্টি হয়েছে, সৃষ্টি এটার জন্য হয়েছে, ওকে বাধা দিবে, তার জন্য ঘোরে কোন দিকে, এইদিকে। তার জন্য ফ্যান কি করে এমন কমপ্লিট কি দেখা যায়, রোটেশন দেখা যায়। ওকে, তাহলে
এমন ভাবে সেট করা থাকে জিনিসটা ক্যাপাসিটরটা যে যতটুকু টাইমে পজিটিভ টাইমে কি হবে চার্জ হবে, চার্জ হওয়ার সঙ্গে সঙ্গে ফ্যানের সার্কিট অফ হয়ে গেল, ও কি করবে এইটা দিয়ে সার্কিট তখন চালু করে দেবে, তখন ডিসচার্জে এ হচ্ছে এইদিকে চলে যাবে, ডিসচার্জ করবে, তাহলে ডিসচার্জে এ এত দূর আসলো, এইখানে আসার সঙ্গে সঙ্গে আবার কি হবে পজিটিভ সাইকেল পাইছে, আবার এ চার্জ হওয়া শুরু করবে, ফ্যান আবার এখানে ঘুরবে, আবার ডিসচার্জ হবে এখানে, ডিসচার্জের সময় ফ্যান এইটা দ্বারা আবার কি হবে ফ্যান এইটুক ঘুরবে। তো এমন করতে করতে ফ্যান কি হচ্ছে কমপ্লিট সার্কেল ঘরে। তাহলে তুই ভাব এইখানে যখন ক্যাপাসিটরটা ডিসচার্জ হচ্ছে তখন একে বাইরে থেকে কোনো এক্সটার্নাল এনার্জি দিতে লাগছে, আনসার হচ্ছে না, ও একাই একাই করতেছে না, তাহলে একাই একাই যেহেতু করতেছে তার জন্য এটা কি হচ্ছে একটা হচ্ছে অ্যাক্টিভ ডিভাইস। ওকে, তাহলে মাথায় রাখিস ক্যাপাসিটর একটা অ্যাক্টিভ ডিভাইস, রেজিস্ট্যান্স ডায়োড এগুলা কি হচ্ছে প্যাসিভ ডিভাইস। ঠিক আছে, ওকে। তো ফ্যানের কনসেপ্ট গুলা মাথায় রাখিস, তাহলে এখন যদি বাড়িতে কারো ফ্যান নষ্ট হয় এমন করে ঘরে, তাহলে বুঝিস যে ফ্যানের ক্যাপাসিটর খারাপ হয়েছে। ওকে, তাহলে কি বললাম লাক অ্যাক্টিভ ডিভাইস ইজ such device is such device which have energy, ওকে, যার নিজের এনার্জি আছে। এক্সাম্পল চার্জ ক্যাপাসিটর। এইগুলা নিয়ে ডিটেলসে যখন এলসি সার্কিট পড়বো না এগুলা তখন আমি ডিটেলসে তোদের বোঝাবো। এখন তো তোদের মোটামুটি গল্প আকারে বোঝাচ্ছি না, কারণটা ইন্ট্রোডাকশনে কি পড়াবো, ডিটেলসও বোঝাবো। এই যে লেন্সের ল আমি বইলেই ছেড়ে দিলাম, যখন আমি এলসি সার্কিট পড়াবো ডিটেলসে তখন এটার মেকানিজমেই আধা ঘন্টা ধরে বোঝাবো। ওকে, তখন তো এগুলা আসবে, এখন জাস্ট একটু করে গল্প শুনে রাখ, বোঝ বলে কি কি আছে জিনিসগুলো। ওকে, আর এটা ইম্পর্টেন্ট, চার্জ ক্যাপাসিটর ইম্পর্টেন্ট, খালি ক্যাপাসিটর দিলে তো কিছু হবে না, ও চার্জ হইতে লাগবে তাহলেই ও কাজ করবে। ওকে, তার জন্য চার্জ কথাটা ইম্পর্টেন্ট মাথায় রাখিস। প্যাসিভ ডিভাইস। ওকে, তাহলে এটাকে কি বলবো উইথাউট এনার্জি সোর্স, है ना। एग्जाम्पल रेजिस्टेंस, डायोड, রমা কি বলি স্যার তাহলে নেগেটিভ পার্টের এসির কোথায় ইউজ হয়, কারণ পজিটিভ পার্টের ক্যাপাসিটরটা পুরো ফ্যান থেকে। ওকে, অ্যাকচুয়ালি শোন এটা তো ডিটেলস অ্যান্সার আমি পরে দেব, এখন খালি এতটুকু বলে রাখি রামা, যদি খালি পজিটিভ পার্ট দেশ নেগেটিভ পার্ট না দেশ তো তো এসি কারেন্ট হবেই না, তখন ডিসি হয়ে যাবে, খালি পজিটিভ যদি সাইড থাকে। আর শুধু ডিসি হলে তখন কি হচ্ছে প্রচুর পরিমাণ জুল হিটিং হবে। ওকে, তখন এনার্জি স্টোরেজ থেকে বেশি লস হবে। ওকে, তো আমরা নেগেটিভ সাইকেলটা দিয়ে কি করি জুল হিটিং কে কমায় দেই, পরবর্তীতে এগুলোর এসি চ্যাপ্টার আছে তখন আমি ডিটেলসে পড়াবো। হ্যাঁ, এগুলা আরএমএস ভ্যালু দিয়ে ক্যালকুলেট করব এবং ইলেকট্রনিক্স এগুলাকে রিপিল ফ্যাক্টর দিয়ে ক্যালকুলেট করব, পরে আমি শোনাবো সবকিছু এগুলা গল্প। এবার শোন, ওই যে এইটুক এবার শোন, এটি দেখ লিনিয়ার ইম্পিডেন্স,
লিনিয়ার ইম্পিডেন্স কি জিনিস তোরা ছোটবেলায় পড়তিস না, ওহমিক আর নন ওহমিক, ঠিক আছে? যারা ওহমস ল মেনে চলে তাদের কি বলে? ওহমিক, ঠিক আছে? ওহমস ল মেনে চলে না তাদের অওহমিক বলতিস, ঠিক আছে? তো এই যে জিনিসটা এটাই লিনিয়ার ইম্পিডেন্স মানে কি, যদি তোর আইভি ক্যারেক্টারিস্টিক্স একটা লিনিয়ারিটিকে রিপ্রেজেন্ট করে তাহলে ওটাকে কি বলি? লিনিয়ার ইম্পিডেন্স। মানে ওহমিক সার্কিট গুলোর ক্ষেত্রে এটা দেখা যাবে, ঠিক আছে? মানে কি বললাম সোজা কথা, এটা যদি ভি এটা যদি আই হয়, ভিআই ক্যারেক্টারিস্টিক্স কি হবে? একটা এমন হবে লিনিয়ারিটি। ওকে, তাহলে ইফ কার্ভ বিটুইন voltage and current, okay, is linear for a device, then it has linear impedance. ওকে, অর্থাৎ এটা যেমন ভি ইকুয়াল টু আই আর ফর্মুলা মেনে চলো, যেটা কিসের মতো দেখতে? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ঠিক আছে না? এটার মতোই দেখতে। এটা এবার আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বাইল্যাটারাল ইম্পিডেন্স। নামের মধ্যেই সুন্দর জিনিস, শোন বাইল্যাটারাল ইম্পিডেন্স কি জিনিস। যদি শোন একটা সার্কিটের পজিটিভ হাফ এবং নেগেটিভ হাফে যেই দিক থেকেই কর, পজিটিভ সাইড থেকে কর বা নেগেটিভ সাইড থেকে, হ্যাঁ, পজিটিভ হাফ নেগেটিভ সাইড দুটো হাফের ক্ষেত্রেই যদি আইভি ক্যারেক্টারিস্টিক্স সেম হয় তখন তাকে কি বলবো আমরা? আচ্ছা, বাইল্যাটারাল ইম্পিডেন্স। মানে পজিটিভ কারেন্টের জন্য ও যেমন আইভি ক্যারেক্টারিস্টিক্স দিবে, নেগেটিভ কারেন্টের জন্য যদি ওটাই দেয় তাহলে ওটাকে কি বলবি? হচ্ছে বাইল্যাটারাল ইম্পিডেন্স। আমি বোঝাচ্ছি, ওকে? শোন এটা জিনিস বুঝে নে, আমি এটা কি বললাম বাইল্যাটারাল ইম্পিডেন্স মানে কি। এইদিকে তাকা একটু, খুব সুন্দর জিনিস। যে সাপোজ যদি রেজিস্ট্যান্স দেখিস, এদিকে দেখতো একটা জিনিস, ধরে নে এটা কি আছে, এইদিকে তাকা, এটা কোনো একটা সার্কিট আছে, হ্যাঁ না? এদিকে শোন, এটা একটা সার্কিট আছে, রেজিস্ট্যান্স আর আছে, মানে একটা লাইট ভাব, এটার মধ্যে ভোল্টেজ দিছিস, এটা কি দিলি? হচ্ছে প্লাস, এটা কি দিলি? মাইনাস, ভি ভোল্টেজ দিলি। এইটার যে আইভি ক্যারেক্টারিস্টিক্স কেমন পাবি? ঠিক আছে, যে ভোল্টেজ আইভি ক্যারেক্টারিস্টিক্স কেমন পাবি? এমন পাবি। ধরে নে এই সার্কিটটাই এমন করে আট করলি, এটা রেজিস্ট্যান্স দিলি, এইদিকে নেগেটিভ দিলি, এইদিকে পজিটিভ দিলি, মানে ডিরেকশন চেঞ্জ করে দিলি। এতক্ষণ কারেন্ট কোন দিকে যাচ্ছিল? এইদিকে, এতক্ষণ কারেন্ট কোন দিকে যায়? এইদিকে। তাহলে ডিরেকশন চেঞ্জ করে দিছি, কিন্তু এটার আইভি ক্যারেক্টারিস্টিক্স কি থাকবে? এটাই থাকবে না, কিছু যাই আসে না ওর, ঠিক আছে? তো কারেন্টের ডিরেকশন চেঞ্জ করার পরেও যদি আইভি ক্যারেক্টারিস্টিক্স কি থাকে? সেম থাকে, ওটাকে কি বলবো? হচ্ছে বাইল্যাটারাল ইম্পিডেন্স। তাহলে এমন কোন যদি ডিভাইস পাই, যেমন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কোন যদি ডিভাইস তৈরি করিস, সেই সমস্ত ডিভাইসের ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন চেঞ্জ করলেও আইভি ক্যারেক্টারিস্টিক্স কি থাকবে? হচ্ছে সেম থাকবে। তাহলে ওটাকে কি বলবি? বাইল্যাটারাল ইম্পিডেন্স। কিন্তু সব সার্কিট এটা হয় না। যেমন তোরা জানিস, একটা ক্লাস 12 এ পড়ছিস তোরা, পিএন ডায়োড, ডায়োডের ক্ষেত্রে আইভি ক্যারেক্টারিস্টিক্স কেমন হয় মনে আছে তোদের? যদি কিচ্ছু মনে থাকে তোদের, এটা ভোল্টেজ দিছিস, এটা কারেন্ট দিছিস, কারেন্ট দিছিস, ফরওয়ার্ড বায়াসে কেমন ছিল মনে করে দেখ, এমন ছিল না? আর রিভার্স বায়াসে কেমন ছিল? এমন ছিল না? তাহলে দেখ তো, কারেন্ট যদি এই পাশে দেশ একটা ডিরেকশনে, তার জন্য এমন পাস, কারেন্ট যদি রিভার্স ডিরেকশনে দেশ কেমন পাস? এমন পাস। তাহলে দুটো কি সেম জিনিস? না না, পজিটিভে আলাদা, নেগেটিভে আলাদা। তার জন্য ডায়োড একটা বাইল্যাটারাল ইম্পিডেন্স কোনোদিন কি হবে না, মাথায় থাকবে।
তাহলে রেজিস্ট্যান্স একটা বাইলেটারাল ইম্পিডেন্স হতে পারে, কিন্তু ডায়োড হবে না, কারণ ডায়োডের পজিটিভ সাইডের জন্য আলাদা অ্যান্সার পাইতেছি, নেগেটিভ সাইডের জন্য আলাদা অ্যান্সার পাইতেছি। ইভেন তোদের অনেকের একটা ইন্টারভিউতে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ধরে, বলে ট্রানজিস্টর কি বাইলেটারাল ইম্পিডেন্স দেখাবে কি দেখাবে না? অ্যান্সার হচ্ছে না। ইন জেনারেল কথা হচ্ছে না। কেন? ট্রানজিস্টর যখন পড়াবো তখন ডিটেলসে পড়বো, কিন্তু 12 এর কনসেপ্ট থেকে তোদের একটু বলতেছি। 12 একটু পড়ছিস, ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। অ্যাম্পলিফায়ার মানে কি? তোরা দেখিস না, কেউ গান করে, ধীরে ধীরে গান করে, কিন্তু মাইকে ওটা কি শুনিস? অনেক বেশি লোক দর্শক শুনতে পারে। ঠিক আছে, অরিজিৎ সিং এর কনসার্টে গেছিস, অরিজিৎ সিং তো আর চিৎকার করতেছে না এত জোরে যাতে সবাই শুনতে পাস, ও ওর গলাতে চিৎকার করতেছে, কিন্তু মাইকে অ্যাম্পলিফাই করে কি করছি, সব দর্শকের শোনার মতো তৈরি করে দিছি। তো অ্যাম্পলিফাই করতে সাহায্য করে কে? করে হচ্ছে ট্রানজিস্টর। এবার তুই ভাব, তার মানে কি, ট্রানজিস্টরের ইনপুটে যতটা দিচ্ছিস আউটপুটে তার থেকে কি পাচ্ছিস? বেশি পাচ্ছিস। তাহলে ডিরেকশন চেঞ্জ করার সঙ্গে সঙ্গে ওই দুটার মধ্যে মিসম্যাচ হবে কি হবে না? হবে। আমরা ইনপুটের ডিরেকশন আউটপুটে দে, আউটপুটের ডিরেকশন ইনপুটে দে, অ্যান্সার আলাদাই পাবি। তার জন্য ওটাও একটা ক্ষেত্রে বাইলেটারাল ইম্পিডেন্স না। ওকে, মাথায় থাকবে। চল লেখ। if direction of current changes in a device, okay, then its impedance, okay, then its impedance remains unchanged, okay, that is bilateral impedance, okay. এক্সাম্পল হিসেবে এগুলার কথা বললাম, এই যে এগুলা হচ্ছে বাইলেটারাল ইম্পিডেন্স, বাট এগুলা না, ডায়োড না, ওকে। রেজিস্ট্যান্স behave like remain same in both direction of current, but diode can change forward to reverse, okay. বায়াস, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে একটা হয়, রিভার্স বায়াসের ক্ষেত্রে আর একটা হয়, ঠিক আছে, এন্ড ভাইস ভার্সা, ওকে, with the direction change of current, ওকে। তো এবার শোন, আমাদের আজকে যদি দেখিস হিডিং এ কি দিছিলাম, নেটওয়ার্ক অ্যানালাইসিস। তা আমরা এখনো নেটওয়ার্ক কথাটার আশেপাশেও আসিনি। তো এখন আমরা শেখার চেষ্টা করব কি হচ্ছে নেটওয়ার্ক কি জিনিস, তারপরে নেটওয়ার্কে অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন প্যারামিটার শিখতে লাগবে, ঠিক আছে, জেড প্যারামিটার, ওয়াই প্যারামিটার,
এইচ প্যারামিটার, বিভিন্ন ধরনের প্যারামিটার শিখবো। এগুলো খুব ইন্টারেস্টিং জিনিস, শিখতেই থাকবো। তারপরে আমরা নেটওয়ার্ক থিওরেমে আসবো, হ্যাঁ, থিওরেম সম্বন্ধে আলোচনা করবো। কিন্তু আজকের লেকচার এতটুকুই হবে, ঠিক আছে? একটানা বেশিক্ষণ দাঁড়াইতে পারছি না, অসুবিধা লাগতেছে, ইরিটিং লাগতেছে। তো একবার পাটা ঠিক হয়ে যাক, তারপরে আমাদের ফুল যেমন 2 ঘন্টার লেকচার হয় হবে, ঠিক আছে? এখন কিছুদিন একটু আমার এমন 1.5 ঘন্টার মতোই লেকচার নেবো, ওকে? যতদিন হয় নাই। তো সবাই ভালো থাকিস, টাটা, বাই বাই। গুড নাইট সবাইকে, ঘুম ভালো হোক তোদের, হ্যাঁ? আর আমি তোদের একদিন ক্যাপাসিটর না ক্যাপাসিটর অনেকে বুঝিস না, তোদের যখন ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পড়াবো না, আমি ডিটেলসে ক্যাপাসিটর একদিন পড়াবো। অনেকে দেখি প্রচুর কনফিউশনে থাকিস ক্যাপাসিটর কি জিনিস, কেমন করে কাজ করে কি না হয়। তো ক্যাপাসিটর তোদের আমি পরবর্তীতে একদিন শেখাবো, ঠিক আছে? যাই হোক, চল সবাই ভালো থাকিস, ওকে? কিউট স্মাইল দিয়ে আজকের লেকচারটা শেষ কর, আমরা কালকের লেকচারে আবার দেখা হবে, হ্যাঁ? চল বাই বাই।